আসসালামু আলাইকুম। অন্যরকম প্রোগ্রামিংয়ে আপনাকে স্বাগতম। আমার সাথে আছে সাগর হোসাইন। আজকে আমরা আ কথা বলব HTML এর যে খুঁটিনাটি বিষয় আছে সেটা নিয়ে, ঠিক আছে? তো HTML এর এখানে লেখা আছে HTML এর রঙ্গমঞ্চ ওয়েব ডেভেলপমেন্টের ১ম ধাপ। এটা একটা ক্র্যাশ কোর্স। তো এই ক্র্যাশ কোর্সে কিন্তু আপনারা বুঝতে পারছেন একটা ভিডিওতে HTML এর খুঁটিনাটি সব বিষয়গুলো দেখানো হবে। তাই খুব বেশি সময় অপচয় করব না। সো অ্যা আমরা চলে যাব যে HTML কি, কেন, কিভাবে কাজ করে সব এ যাবতীয় বিষয় নিয়ে। তো চলেন শুরুতে দেখি HTML কি? HTML হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। একটি ভাষা এটি একটা ভাষা যে ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত হয়। এটি ওয়েব পেজের কনটেন্ট এবং স্ট্রাকচার নির্ধারণ করে। HTML ট্যাগগুলির মাধ্যমে ওয়েব পেজে বিভিন্ন এলিমেন্ট যেমন টেক্সট, ছবি, লিঙ্ক, ফর্ম ইত্যাদি তৈরি করা যায়। টিম বার্নার্স-লি তিনি ১৯৯৯ সালে CERN ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ কাজ করার সময় HTML এর মূল ধারণা প্রস্তাব করেন। তিনি একটি সহজ মার্কআপ ল্যাঙ্গুয়েজ তৈরি করতে চেয়েছিলেন যা তথ্য শেয়ার করতে সাহায্য করবে। ১৯৯৩ সালে প্রকাশিত হয় HTML 1.0। এটি একটি খুবই সাধারণ ভাষা ছিল যার মধ্যে প্রাথমিক কিছু ট্যাগ ছিল। তো এখানে বলতে পারেন ওয়েব পেজ কি? ওয়েব পেজ আমার মনে হয় না যে বর্তমান জেনারেশনকে এটা আ খুব বেশি মানে যে জানেই না এরকম কিছু না। ওয়েব পেজ হলো একটা ওয়েবসাইটের একেকটি পেজ, ঠিক আছে? এটা কিন্তু ওয়েবসাইট। ওয়েবসাইটের একেকটি পেজ। আর এই জেনারেশন ওয়েবসাইট তো চিনে 100 এ 100 না চিনলে সে এই জেনারেশনের কোনো পোলাপান না। সেটা আদিম যুগের। যাই হোক এখন হচ্ছে ওয়েবসাইটটা কি এটা তো আপনি জানেনই। কিন্তু ওয়েবসাইটের behind the scene কি কাজ করে? এই HTML ই কাজ করে। এজন্য বলা হয়েছে যে প্রতিটা ওয়েব পেজ তৈরি করতে ব্যবহৃত হয়। সো বিভিন্ন টেক্সট, ছবি, লিঙ্ক, ফর্ম ইত্যাদি এই এলিমেন্ট ট্যাগ, HTML ট্যাগ, এলিমেন্ট এগুলা দিয়েই আসলে প্রত্যেকটা ওয়েবসাইটের এই ছবি, টেক্সট, লিঙ্ক এগুলো যাবতীয় ফর্ম-টর্ম ইত্যাদি এসব বিষয় নিয়ে স্ট্রাকচার তৈরি করে আরকি একটু HTML। সো এটা তো বুঝতেই পারলেন যে কি ক্রিয়েটর অ্যান্ড HTML এর কাজটা কি, HTML ফুল মিনিংটা কি। ঠিক আছে? তো চলেন দেখি যে আজকে আমরা কি শিখতে পারি মানে খুঁটিনাটি সবই শিখব কিন্তু কিভাবে কতদূর কিভাবে কি করা যায়। সিরিয়ালাইজ আরকি। শুরুতে আমরা কোড এডিটর নিয়ে দেখব। তারপর বেসিক স্ট্রাকচার, HTML ট্যাগ, HTML এলিমেন্ট, HTML অ্যাট্রিবিউট, স্টাইল কালার, HTML ফরম্যাটিং, HTML লিঙ্ক ইমেজ। তারপরে আপনার হচ্ছে HTML এর ব্লক অ্যান্ড ইনলাইন, তারপরে HTML ক্লাস আইডি। আসলে এই ক্লাস আইডিটা খুব বেশি আজকে দেখা হবে না কারণ এটা CSS এর পার্ট। আমাদের তারপরে HTML টেবল, তারপর HTML লিস্ট, HTML ফর্ম, আইফ্রেম, সিমেন্টিক ট্যাগ, HTML আদার আর যাবতীয় যেসব রিসোর্স আছে সেগুলো আমরা শেয়ার করব। তো মোটামুটি এই হচ্ছে HTML এর সবকিছু। আসলে খুবই কম জিনিস HTML এ যেটা আসলে একটা ভিডিওতেই কভার করা পসিবল। আর আপনি জাস্ট ১ ঘন্টা কি ১.৫ ঘন্টার ভিতরে আপনি কিন্তু একটা HTML এর সবকিছু খুঁটিনাটি জিনিস দেখে ফেলতে পারেন। ঠিক আছে? তো যাই হোক থ্যাংক ইউ। আর এরপরে হচ্ছে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে HTML এর উম আরেকটু ধারণা। আচ্ছা, তাহলে এইখানে আমি আপনাকে আরেকটা রিসোর্স শেয়ার করতে সেটা হলো হচ্ছে HTML এর যে মূল যে কাজটা সেটা হলো একটা স্ট্রাকচার তৈরি করা। একটা ওয়েবসাইটের। তো দেখেন এই একটা ওয়েবসাইট। কিন্তু এখানে কি? এখানে জাস্ট কিন্তু লেখা আর কিচ্ছু নাই। দেখেন ইমেজ আর জাস্ট লেখা। ঠিক আছে? আর কিচ্ছু নাই। দেখেন ফর্ম-টর্ম সব মানে আ অগুছালো। তো এটাই হচ্ছে স্ট্রাকচার। যেরকম আমরা একটা বাড়িতে যখন একটা বিল্ডিং বাড়িতে যদি আপনি বিল্ডিং করতে যান সেখানে কিন্তু শুরুতে কি করে? ইট গাঁথনি দেয়, তাই না? তো আর যদি আপনি আরো অনেক আ মানে ওই এক কথায় যে ৫ তলা ১০ তলা যদি বাড়ি করেন তাহলে কি করে? নিচে কিন্তু অনেক গাঁথনি করে। ফাউন্ডেশন মানে আপনার পিলার গাড়তে হয়। ঠিক আছে? তো পিলার গুলা কিন্তু খুব একটা দেখা যায় না। কিন্তু যখন বাড়ি কমপ্লিট হয় তখন কিন্তু সৌন্দর্য আসে একটা। রং-চং কালার-টালার করে। কিন্তু যখন রং-চং কালার করে না তখন কিন্তু একটা বাড়ি কি দেখা যায়? একদম মানে অগোছালো মানে গোছালো না এরকম একটা আ সৌন্দর্য দেখা যায় না এক কথায়। সো একটি ওয়েবসাইটেও এরকম প্রত্যেকটা ওয়েব পেজে কিন্তু আপনার এই HTML স্ট্রাকচার কাজ করে যেটা আসলে খুবই অগোছালো জাস্ট ওই যে পিলারের মতো কাজ করে। কিন্তু যখনই CSS মানে স্টাইল যখন রং-চং করব না তখন কিন্তু এরকম একটা লুক আসবে। তখন দেখেন এটা কিন্তু একটা ওয়েবসাইট একটা ভিআইপি লুক আসতেছে। দেখছেন? এই ছবিগুলা কিন্তু আপনি দেখছেন এখানে। এখানে একটা সুন্দর কিন্তু লুক আসতেছে। দেখেন যে ফর্মটা দেখালাম সেই ফর্মটাও দেখেন। এটা দেখেন, এই এই ফর্ম দেখেন আর এই ফর্ম দেখেন। কি এক? ফর্ম কিন্তু এক নয়। সো এটাই হচ্ছে CSS অ্যান্ড HTML এর ক্যালমা। সো HTML অ্যান্ড CSS মিলে এটা এত সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করা যায়। ঠিক আছে? তো মোটামুটি HTML এর যে বেসিক একটা ইন্ট্রোডাকশন সেটা দিয়ে দিলাম। তো আশা করি যে HTML এর বেসিক ইন্ট্রোডাকশন, ক্রিয়েটর এগুলা বিষয় নিয়ে আপনারা বুঝতে পেরেছেন। তো এখন চলেন আমরা দেখব হচ্ছে যে
কিভাবে ভিএস কোড একটি মানে ভিএস কোড বলতে ভিজুয়াল স্টুডিও কোড। আমাদের কিন্তু কোডটা লেখা লাগবে, ঠিক আছে? তো না লিখলে কিন্তু আপনি কোথায় কোড না লিখলে আপনি কি করবেন? কিভাবে রান করবেন? কিছুই তো বুঝতে পারবেন না। সো আমরা এখন দেখব যে কিভাবে কোড এডিটর আরকি সেটআপ করা যায়। তো চলেন এই গুগলে গিয়ে জাস্ট লিখবেন কি ভিএস কোড, শর্টকাট নাম ভিএস কোড, কিন্তু এর নাম হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। সেখানে শর্টকাট কি লেখা হয়েছে? ভিএস কোড। সো এটাতে যাবেন, এটাতে গিয়ে আপনি চলে যাবেন হচ্ছে এই ডাউনলোড অপশনে, ঠিক আছে? এখানে গেলে কিন্তু আপনি দেখতে পারবেন যে উইন্ডোজ, তারপরে ম্যাক, ঠিক আছে? তো আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। সো আমি যেহেতু উইন্ডোজ ইউজ করি, সো উইন্ডোজই আপনি হচ্ছে ইনস্টল দিবেন, ঠিক আছে? এখানে সব সিস্টেম লেখা আছে। আর আমার অলরেডি এখানে কিন্তু আছে, দেখছেন? ভিএস কোড কিন্তু আমার ডাউনলোড করা। সো আমি সেই ক্ষেত্রে ডাউন দিতেছি না, মানে ডাউনলোড করতেছি না। আপনি জাস্ট এখানে ক্লিক দিবেন। এটা যদি ক্লিক দেন এখানে অটোমেটিক ডাউনলোড করে যাবে, ঠিক আছে? আর আমার মনে হয় না আপনার এটা ইনস্টল করতে খুব একটা অসুবিধা হবে, কারণ এটা ইনস্টল করা খুবই সহজ। আস্তে ধীরে ইনস্টল করে ফেলেন, ঠিক আছে? তো মোটামুটি এই ছিল হচ্ছে আপনার ভিজুয়াল স্টুডিও কোড। এটা আপনি সেট আপ করার পরে আপনি চলে আসবেন। ভিএস কোডে কিভাবে কিরকম দেখায় সেটা এখন দেখাচ্ছি। আচ্ছা, ভিএস কোডে যখন আপনি চলে আসবেন, যখন আপনি ইনস্টল সেট আপ হয়ে যাবে, মানে সুন্দর করে সবকিছু সেট আপ করবেন, তারপরে আপনি যখন ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করবেন, তখন মূলত এরকম একটা আপনি ভিউ দেখতে পারবেন, ঠিক আছে? তো এখানে কিন্তু আপনি যখন এখানে দেখা যাচ্ছে যে ওপেন ফোল্ডার, তারপর আপনি এখানে ফাইল, এগুলো আপনি একটু ঘাটাঘাটি করতে পারেন। তবে যেহেতু আপনি নতুন, সো সেহেতু এত কিছু করার দরকার নাই। আপনি সিম্পলি ওপেন ফোল্ডারে ক্লিক দিতে পারেন। এখানে দিলে কিন্তু আপনার যে পিসিতে ডেস্কটপ, তারপরে আপনার হচ্ছে আরো আদার্স যে ফাইলগুলো আছে এখানে কিন্তু আপনি ঢুকতে পারেন। সো সিম্পলি আপনি ডেস্কটপ সিলেক্ট করার পরে আপনি এখানে যেকোনো একটা ফাইল আগে থেকে ক্রিয়েট করতে পারেন, কিংবা এখনো ক্রিয়েট করতে পারেন। তো আমি কিন্তু এইচটিএমএল নামে একটা কিন্তু ক্রিয়েট করে নিছি। চাইলে এটা আমি সিলেক্ট করে, বা আপনিও চাইলে এভাবে একটা ক্রিয়েট করে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এভাবে সিলেক্ট করে নিলাম। এখানে আসার পরে দেখেন কিন্তু আমার এইচটিএমএল কিন্তু এই কি হলো, এই ফোল্ডারটা কিন্তু চলে আসলো, ঠিক আছে? তো আপনি কিন্তু এইভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করে এভাবে নিয়ে আসতে পারেন। এখন এর ভিতরে আপনি কিভাবে একটি ফাইল ক্রিয়েট করবেন, দেখেন এখানে কিন্তু আপনি যদি হোভার দেন, এখানে কয়েকটা আইকন আছে। এখানে প্রথম আইকনে যদি যাই, দেখেন এখানে নিউ ফাইল লেখা আসতেছে, আর এখানে গেলে নিউ ফোল্ডার। তো আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করব। সেই ফাইলটার নাম হচ্ছে index.html, ঠিক আছে? এটা দেওয়ার পর আপনি ইন্টার দিবেন। এখানে এইচটিএমএলটা কিন্তু এই যে জাস্ট এইচটিএমএল, এটা কিন্তু একটা ফাইল এক্সটেনশন, ঠিক আছে? এটা কিন্তু মোটামুটি আপনি জানেন যে আপনার হচ্ছে একটা ইমেজের এই ডটের পরে কি থাকে, পিএসডি, পিএনজি, জেপিজি। তো এটা কিন্তু প্রত্যেক তারপরে আপনি যদি ডকুমেন্ট টেক্সট কিছু আছে না, পিসিতে আপনার হচ্ছে টেক্সট ডকুমেন্ট আছে যেখানে টিএক্সটি থাকে, তারপরে আপনার হচ্ছে এমপি3, এই যে ডটের পরে যেটা থাকে এটা হচ্ছে একটা ফাইল এক্সটেনশন, যে ফাইলটা আসলে কি আকারে হবে, ঠিক আছে? তো এইচটিএমএল এর জন্য এইচটিএমএল। তারপরে এখানে যদি আমি ডকুমেন্ট ডট টিএক্সটি লিখি, এখানে কিন্তু একটা টেক্সট চলে আসলো। এই টেক্সটটা আমি নিলাম এই কারণে, কারণ একে তো আপনি এই এক্সটেনশনটা বুঝলেন, আর আমি এখানে হচ্ছে কি কি আজকে নিয়ে কথা বলবো সেটা নিয়ে, তো যেটা আপনি স্লাইডে দেখাইছি সেটা এখানে আমি একটা কপি করে নিয়ে এসে এটা লিস্ট করে রাখছি, ঠিক আছে? তো মোটামুটি কোড এডিটর নিয়ে কোনো আর কথা নাই, এই হচ্ছে কথা। তো এখানে বেসিক স্ট্রাকচার যেটা, কোড এডিটরটা আসলে এটাই। এখানে আমি ডান লিখে দিলাম। অ্যান্ড বেসিক স্ট্রাকচার, এইচটিএমএল এর যে বেসিক স্ট্রাকচার আছে সেটা নিয়ে একটু কথা বলি। তো এখন আমরা কথা বলবো হচ্ছে এইচটিএমএল এর যে বেসিক স্ট্রাকচার সেটা নিয়ে, ঠিক আছে? তো সর্বপ্রথম যে জিনিসটা থাকবে সেটা হলো যে সর্বপ্রথম কি শিফট চেপে একটি কি নেবেন, লেস দেন নেবেন, ঠিক আছে? নেওয়ার পরে আপনি হচ্ছে শিফট চেপে ওয়ান ক্লিক দিবেন, ঠিক আছে? এই সাইনটা নেবেন। তারপরে দেখেন এখানে আমার কিন্তু সাজেশন করতেছে ডক টাইপ লেখার জন্য। সো ডক টাইপটা বড় হাতের লিখে দিলাম, ঠিক আছে? তারপরে কি করব, তারপরে একটি আপনার হচ্ছে এই যে গ্রেটার দেন যে সাইনটা আছে, লেস দেন এন্ড গ্রেটার দেন যে সাইনটা, এটা দেওয়ার পরে দেখেন এটা কিন্তু এরকম থাকলে সমস্যা, মানে এটা ইরর দেখাচ্ছে। কিন্তু এর ভিতরে একটা জিনিস যাবে, সেটা হলো যে এচটিএমএল, ঠিক আছে? এটা হলো সবার উপর থাকবে। এটার ডক টাইপের মানে কি, ডক টাইপ হচ্ছে ডকুমেন্ট টাইপ, ঠিক আছে? ডকুমেন্ট টাইপটা কি, এটা ব্রাউজারকে হচ্ছে আপনার নির্দিষ্ট আকারে বোঝাবে যে এটা একটা হচ্ছে এইচটিএমএল, যেটা হচ্ছে আপডেট ভার্সন এক কথায়, ঠিক আছে? এইচটিএমএল তো এখন HTML5 চলতেছে, ঠিক আছে? তো এই ডক টাইপটা ব্রাউজারকে খুব সহজেই বোঝায় যে এটা একটা HTML5 ফিচার্স, তো তুমি এটা সেভাবে চালাও। আর এটা এখন প্রায় ব্রাউজারে এটা সাপোর্ট করে। সো এটা খুবই ইজিলি ব্রাউজারকে এক কথায় নির্দিষ্ট করে যে এটা
HTML এর আপডেট ভার্সন। তো তুমি সেভাবে কাজ করো। ডকুমেন্টকে বোঝাতে সাহায্য করে এক কথায়। তো এরপরে হচ্ছে আপনার যেটা থাকবে সেটা হলো যে দেখেন এটা কিন্তু প্রত্যেকটা ট্যাগের কিন্তু শুরুতে এই লেস দেনটা থাকবে। তারপরে কি থাকবে HTML। তারপর থাকবে একটি আপনার হচ্ছে লেস দেন এন্ড গ্রেটার দেন থাকবে। ঠিক আছে? অ্যান্ড এটা কিন্তু ওপেনিং ট্যাগ এন্ড এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এর মধ্যে তফাৎটা কি দেখেন। দেখছেন জাস্ট ভিতরে কিন্তু জাস্ট একটা লেখা যাবে। সেটা কি HTML। আর এখানে কি আছে? শুরুতে কিন্তু একটা কি স্ল্যাশ আছে। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন। এটা কিন্তু প্রত্যেকটা ট্যাগের সময় লাগবে। তো এই হলো HTML। এর ভিতরে হচ্ছে মূলত আমাদের কাজ। সবার উপরে রাখবেন। এটা যদি নাও রাখেন তাতেও সমস্যা নেই। কিন্তু এটা রাখবেন। এটা এসইও তারপর ব্রাউজারকে কাজ দ্রুত কাজ করতে সহযোগিতা করে। ঠিক আছে? এটা রাখবেন। এটা রাখা এখন বর্তমান এক কথায় রাখতেই হবে। এটা সবাই রাখে এখন বর্তমান। ঠিক আছে? HTML5 যেহেতু আপডেট ভার্সন। আচ্ছা, তারপরে এই যে HTML এটা হচ্ছে মূলত আমাদের কাজ। মনে করেন এটা একটা শরীর, আমাদের দেহ। এই দেহর সর্বপ্রথম আমাদের কি থাকবে? একটা হেডার থাকবে। ঠিক আছে? এই দেখেন আমি যদি হেডার লিখে এখানে জাস্ট এন্টার দেই, কি হইলো? এই সেম HTML এর মতো কিন্তু লেখা হইলো। তো আমি শুরুতে আপনার যেহেতু বোঝাচ্ছি বেসিক, শুরুতে থাকবে কি? লেস দেন এন্ড তারপর থাকবে হেডার তারপর থাকবে কি? গ্রেটার দেন। তাহলে HTML এর একটা শুরুতে ধরেন একটা শরীর, আমার একটা দেহ। তো এই HTML এর ভিতরে থাকলো শুরুতে একটা কি থাকলো? মাথা। এই দেহের ভিতরে থাকলে আমাদের উপরে থাকলো মাথা। এই মাথার ভিতরে একটা জিনিস দেওয়া যায়, সেটা হলো যে বেশ কটা জিনিস দেওয়া যায়, কিন্তু আমরা আপাতত দেখি টাইটেল নিয়ে। ঠিক আছে? টাইটেল দেখেন, টাইটেল লেখাও কিন্তু সেম জিনিস। সবকিছু একদম ইজিলি। এই টাইটেলটার ভিতরে আমি দিলাম হচ্ছে HTML ফার্স্ট ক্লাস। ঠিক আছে? এখানে আমি কন্ট্রোল এস দেওয়ার পরে এটা অটো একটা সেভ হয়ে গেল, কিন্তু এটা আপনার হবে না। আর এটা হচ্ছে আমার একটা ইয়েতে করা আছে, তো এক্সটেনশন ইউজ করা। সো আপনি তারপর কন্ট্রোল এস দিবেন, দিলে কাজ করবে। এই দেখেন এখানে কিন্তু যদি আমি কন্ট্রোল এস না দিই তাহলে এই দেখেন এটা সাদা হয়ে রয়েছে। ঠিক আছে? যদি কন্ট্রোল এস দিই এটা কিন্তু চলে যাবে। তো এটা আপনি ট্রাই করতে পারেন। HTML এর হেডার গেল, হেডারের মাথা। আমি টাইটেলটা নিয়ে আসতেছি, কিন্তু টাইটেল হেডারের ভিতরে থাকবে কিন্তু। ঠিক আছে? তাহলে এই গেল হচ্ছে মাথা। এর ভিতরে মাথার পরে থাকে কি? বডি অংশ। সেম ভাবে আমরা বডি লিখবো, সেম ভাবে একদম হুবহু। HTML যেরকম লিখছি, হেডার কিন্তু তেমনই লিখছি, টাইটেলটাও তেমনই লিখছি, আর বডিটাও কিন্তু ঠিক তেমনই লিখলাম। সো এক্ষেত্রে আপনি জাস্ট স্ট্রাকচারটা মনে রাখবেন যে শুরুতে এক জায়গায় ডক টাইপ থাকবে, তারপরে HTML, তারপরে হেডার, তারপরে বডি। এন্ড বডির ভিতরে আমাদের যাবতীয় কাজ। এই বডিটা হচ্ছে আমাদের যাবতীয় কাজ। ঠিক আছে? তো এটা হচ্ছে, এখানে যদি আমি এখন একটা প্যারাগ্রাফ লিখি, প্যারাগ্রাফের শর্টকাট যেটা, সেটা হলো যে পি। ঠিক আছে? প্যারাগ্রাফের শর্টকাট রাস্তা। দেখেন পিও কিন্তু আমি বডির মতো সেম ভাবে লিখলাম। ঠিক আছে? তো আমি এখানে একটা জিনিস লিখি যে মাই ফার্স্ট ফার্স্ট HTML ক্লাস, এটাই দিলাম আর কি। এখন আপাতত মাথায় আসতেছে না। সো এটা দেওয়ার পরে আমি কন্ট্রোল এস দিলাম, মোটামুটি সেভ হয়ে গেল। কিন্তু এই যে আমি যে কোডটা লিখলাম এটা কিন্তু এখন আমাকে ব্রাউজারে দেখতে হবে, তাই না? তো ব্রাউজারে না দেখলে আমি বুঝবো কেমন যে আমি কি লিখলাম কি না লিখলাম? তো এটার জন্য এখন আপনি হচ্ছে কি করবেন? এটা কিন্তু আমাদের বেসিক স্ট্রাকচার শেষ। একদম, একদম বেসিক স্ট্রাকচার। এটা সারা জীবন মনে রাখবেন। এটা কিন্তু সারা জীবন আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন এটা লাগবে মাস্ট বি। কারণ আপডেটের পরে হওয়ার পর যদি আপডেট আসে কোনোদিন, সো সেক্ষেত্রে আলাদা হিসাব। যাই হোক, এরপরে হচ্ছে যে এটা আমাকে এখন লাইভে দেখতে হবে ব্রাউজারে, তাই না? তো সেটা কিভাবে দেখতে পারি? দেখেন এই যে পোর্টফোলিও না, পোর্টফোলিওর মতো তো দেখা লাগবে আমার, তাই না? তো এটা দেখার জন্য ভিএস কোডের এইখানে এই দেখেন এক্সটেনশন নামে এই আইকনটা দেখেন। এই আইকনে যদি ক্লিক দেই এখানে আসবেন। এখানে এসে কি লিখবেন? লাইভ সার্ভার। ঠিক আছে? এটা লিখবেন। এটা লেখার পরে সর্বপ্রথম যেটা আসবে এটাতে ক্লিক দিবেন। দেওয়ার পরে এই আইকন, এটা দেখে আপনি ইনস্টল করবেন। দেখেন আমার এখানে কিন্তু আনইনস্টল আছে, কারণ আমার ইনস্টল করা অলরেডি। সো সেই ক্ষেত্রে আপনাকে এখানে দেখাবে হচ্ছে ইনস্টল, তো আপনি এখানে ইনস্টল করে নেবেন। ঠিক আছে? তো এটা নেওয়ার পরে আপনি এখানে এসে মাউসের রাইট ক্লিক দিবেন। রাইট ক্লিক দেওয়ার পরে দেখবেন এখানে ওপেন উইথ লাইভ সার্ভার আসতেছে। ঠিক আছে? এখানে জাস্ট একটা ক্লিক দিবেন। এটা ক্লিক দেওয়ার পরে আপনার কিন্তু ব্রাউজার চলে আসবে। দেখ মাই ফার্স্ট HTML ক্লাস, আমি এখানে যা যা লিখছি আমার কিন্তু ঠিক এই ব্রাউজারে সেটাই শো করতেছে। দারুণ না? আপনি কিন্তু একটা ফাইল ক্রিয়েট করে HTML এ কিন্তু ব্রাউজারে
রান করে ফেললেন। তো মূলত এ হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার চলে গেল। তো মোটামুটি বেসিক এইচটিএমএল তো স্ট্রাকচার চলে গেল। এখন তাহলে আমাদের এখন জানা দরকার হচ্ছে কি, এটা কিন্তু ডান। তো এখন আমরা কথা বলবো হচ্ছে এইচটিএমএল ট্যাগ নিয়ে। চলেন এখন এইচটিএমএল ট্যাগ নিয়ে কথা বলা যাক। আচ্ছা, আমি আপনাকে এখানে হচ্ছে এইচটিএমএল ট্যাগের যে বিষয়টা, এখানে এইচটিএমএল ট্যাগ এন্ড এইচটিএমএল এলিমেন্টস দুইটা প্রায় সেম জিনিস। জাস্ট আমি আপনাকে এখন বুঝাবো এই দুইটার কাজটা কি আর এবং কি, ঠিক আছে? তো চলেন আমরা এখন ভিএস কোডে আবার যাই এখানে এই ফাইলে। তো এখানে আমি আপনারা যদি, এখানে কিন্তু অলরেডি আমি কি দেখাইছি, পি ট্যাগ, ঠিক আছে না? এটা কিন্তু একটা ট্যাগ, কিন্তু এটা কিন্তু এখন একটা এলিমেন্ট। কেন এলিমেন্ট? দেখেন আমি যদি এখানে জাস্ট পি লিখি, তাহলে এটা হচ্ছে ট্যাগ। পি একটা ট্যাগ বর্তমান, আর এটা একটা এলিমেন্ট। কেন? কারণ এলিমেন্ট কখনো, এলিমেন্ট মানে কি একটা উপাদান। তো একটা উপাদান যদি না থাকে তাহলে তো ওটা এলিমেন্ট হচ্ছে না, তাই না? এটা কিন্তু একটা ট্যাগ, কিন্তু এর ভিতরে আমি যখন এই যে লেখাটা ঢুকাইছি তখন এটা হয়ে গেছে একটা এলিমেন্ট। তো একটা এলিমেন্ট এন্ড আপনার ট্যাগের ভিতরে যে ডেফিনেশনটা, সেটা আমি কিন্তু আপনার এই সিম্পল একটা ধারণার উপর দিয়ে বুঝাই দিলাম, আর এটাই, তাছাড়া এর বেশি কিছু না, ঠিক আছে? তো এই হচ্ছে এলিমেন্ট ট্যাগ এন্ড হচ্ছে কি একটা এইচটিএমএল এলিমেন্ট এন্ড এইচটিএমএল ট্যাগের ডেফিনেশন। তো এখন কথা হচ্ছে যে এই যে ট্যাগ, এটা কি? প্যারাগ্রাফ ট্যাগ। এরকম ট্যাগ কিন্তু অসংখ্য আছে। তো আমি কিন্তু আপনাদের ভিডিও শেষে রিসোর্স গুলা দিয়ে দিব। যে ট্যাগ গুলা আছে এইচটিএমএল এর, বেশ কয়েকটা ট্যাগ যেগুলো প্রয়োজন হয় সেগুলো আমি দিয়ে দেবো, আর পাশাপাশি আমি তো আপনাদের দেখাই দিব। তাহলে এই গেল প্যারাগ্রাফ ট্যাগ, ঠিক আছে? এখন আমি দেখাবো হচ্ছে আপনাকে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগটা কি? জাস্ট H01। কেন? হেডিং ট্যাগ তো এইচ দিয়েও শুরু হইতে পারতো, হইতে পারতো কিনা, কিন্তু না, H1 এই জন্যই, কারণ H2 আছে, ঠিক আছে, H3 আছে, এরকম 6 পর্যন্ত, H4, দেন হচ্ছে আপনার H5, তারপরে যদি আমি আপনাকে দেখাই H6। এই হলো আপনার হচ্ছে হেডিং ট্যাগ। হেডিংটা কি আপনি তো বুঝতেই পারতেছেন যে একটা ওয়েবসাইটের যে একটা নিউজ যদি আপনি নিউজ সাইট দেখেন, সেখানে কি থাকে, ব্রেকিং নিউজ কিন্তু একটা হেডিং থাকে বিশাল আকারে, যে আজকে এই নিউজটা হচ্ছে, এটা কিন্তু বড় করে লেখা থাকে যাতে মানুষের সামনে আসে। পত্রিকাও দেখবেন যে হেডিং একটা থাকে, যে বিষয় নিয়ে আলোচনা আছে সেটা একটা কিন্তু হেডিং থাকে। তো এইচটিএমএল ও কিন্তু হুবহু সেম, যে আপনি যখন একটা জিনিস হাইলাইট করবেন তখন কিন্তু আপনাকে এই হেডিং এর মাধ্যমে করতে পারেন। আর সিএসএস এর মাধ্যমে আপনি করতে পারেন, অনেক ট্যাগের মাধ্যমে করতে পারেন, কিন্তু সিএসএস এর চাইতে এইচটিএমএল এর যে বেসিক স্ট্রাকচার, সেটা আপনি যদি, আমি আরেকবার এই পোর্টফোলিওতে আসি, দেখেন এটা কিন্তু হেডিং দিয়ে করা, ঠিক আছে, H1 দিয়ে করা, এটাও কিন্তু সেম হেডিং দিয়ে। আর এগুলা কিন্তু কি প্যারাগ্রাফ, ঠিক আছে? তো এরকম হচ্ছে আপনার বিশেষ কিছু ট্যাগ আছে, আর এই ট্যাগের মাধ্যমেই তো স্ট্রাকচার তৈরি হবে। বিভিন্ন এলিমেন্ট ট্যাগ, তারপর ফর্ম ট্যাগ, মানে এক কথায় যাবতীয় যা আছে সবই ট্যাগ। হেডার কিন্তু একটা ট্যাগ, এইচটিএমএল ও কিন্তু একটা ট্যাগ, এই টাইটেল কিন্তু একটা ট্যাগ, ঠিক আছে? এক একটা ট্যাগের এক একটা বিশিষ্ট কাজ আছে, ঠিক আছে? তো এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তো আমি যদি এখানে হেডিং 1 দেই, তারপরে আমি যদি এখানে কপি করে করে সবটিকে বসাই দিই, 2 দিলাম, এটাতে দিলাম হচ্ছে, এটাতে 2 হয় নাই, আমি যদি এটা আবার কপি করে নিই, এখানে দিলাম হচ্ছে 3, তারপরে এখানে দিলাম হচ্ছে আপনার 4, এখানে দিলাম হচ্ছে আপনার 5, এখানে দিলাম 6, ঠিক আছে? এ হচ্ছে এইচটিএমএল এর কি হেডিং 1 এর 1 থেকে 6 পর্যন্ত। তো এটা কিরকম দেখা যায় দেখেন, দেখছেন? হেডিং 1 কেমন, হেডিং 2 কেমন, মানে বড় থেকে ছোটর দিকে চলে গেছি, ঠিক আছে? এটা আসলে অনেক কার্যকর। এটা আপনি যখন কাজ করবেন তখন বুঝবেন, যখন যেটা প্রয়োজন তখন সেটা ইউজ করবেন। তো এরপরে যদি আমি আপনাকে প্যারাগ্রাফ দেখাইলাম, তারপরে যদি আমি আপনাকে আরেকটা ট্যাগ দেখাই, সেটা হলো যে আপনার ইমেজ ট্যাগ, ঠিক আছে? জাস্ট হচ্ছে ইমেজ যদি আমি লিখি, দেখেন এখানে কিন্তু ইমেজের কিন্তু আবার দেখেন ক্লোজিং ট্যাগ নেই। এটা জিনিস দেখছেন? ট্যাগের ডেফিনেশনটা কি থাকে? একটা ট্যাগের থাকে ওপেনিং ট্যাগ এইরকম, এন্ড এই দেখেন এটা কিন্তু আবার চলে আসলো অটো। প্রত্যেকটা ট্যাগের কিন্তু একটা নির্দিষ্ট, এই যে আপনার এই সাইন গুলো আছে, যে লেস দেন, গ্রেটার দেন এন্ড স্ল্যাশ গ্রেটার দেন, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। আমি কিন্তু শুরুতে দেখাইছি যে প্রত্যেকটা ট্যাগের একটা ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ আছে, কিন্তু কিছু ট্যাগের আবার, বিশেষ কিছু ট্যাগের আবার এই জিনিসটা নাই। সেটা হচ্ছে যেমন ইমেজ ট্যাগের, দেখেন এটা কিন্তু কোনো ক্লোজিং ট্যাগই নাই, জাস্ট ওপেনিং ট্যাগ, ঠিক আছে?
তো এরকম আরেকটা জিনিস থাকতে পারে যে এরকম জাস্ট, ঠিক আছে? একটা ট্যাগের কিন্তু জাস্ট আবার এরকমও থাকতে পারে। সেটা ইমেজ ট্যাগেরও থাকতে পারে। এই ইমেজ ট্যাগও কিন্তু এরকম থাকে। তো প্রত্যেকটা ট্যাগে যদি আপনার এই জিনিসগুলা থাকে, তাইলে কিন্তু আপনার হচ্ছে বডিটা মনে হয় কেটে গেছে। সেটা বডি আমি লিখে দিলাম। তো এই হচ্ছে ট্যাগের প্রত্যেকটা ট্যাগের লেখার সিস্টেম। কিন্তু কিছু ট্যাগ আছে যেটার হচ্ছে ক্লোজিং ট্যাগ নেই, জাস্ট ওপেনিং ট্যাগ। ঠিক আছে? তার মধ্যে ইমেজ একটা। তো এরকম বেশ কিছু ট্যাগ আছে যেটা সামনে আপনি দেখতে পারবেন। ওকে। তাহলে এই গেল হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ তার ভিতরে হচ্ছে অ্যাট্রিবিউট থাকে, সোর্স নামে অ্যাট্রিবিউট। এটা হচ্ছে আপনার ইমেজের লিঙ্ক দিলে পরে কাজ করে। কিছু অ্যাট্রিবিউট আছে। যাই হোক, অ্যাট্রিবিউট নিয়ে আমরা এখন কথা বলতেছি না, একটু পরে কথা বলতেছি। তারপরে আপনার থাকে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। দেখেন অ্যাঙ্কর ট্যাগ। তারপরে আপনার হচ্ছে থাকে হচ্ছে এইচআর ট্যাগ। আমি বেশি কিছু ট্যাগ লিখতেছি। দেখেন এইচআর ট্যাগেরও কিন্তু কি নাই? ক্লোজিং ট্যাগ নাই। এই জিনিসটা একটু খেয়াল করবেন। ঠিক আছে? তো মোটামুটি এই হলো ট্যাগ। আরো বিশেষ বহুত ট্যাগ আছে। তো এইচআর ট্যাগ গেল। তারপরে আপনার হচ্ছে বিআর ট্যাগ আছে। বিআর ট্যাগ, এখানে দেন বিআর ট্যাগের কিন্তু ক্লোজিং ট্যাগ নেই। তারপরে এখানে যদি আমি আপনার দেখি যে ডিভ নামে একটা একটা ট্যাগ আছে। ঠিক আছে? তারপরে আপনার যদি আমি উম আরো বেশ কিছু ট্যাগ আছে, মার্ক নামে আছে। তো এগুলা মোটামুটি ট্যাগ। এই হচ্ছে ট্যাগের ডেফিনেশন। ট্যাগ আরো বহুত কিছু আছে যেগুলো কাজ করতে হতে, আর আমি আপনাকে রিসোর্সে দিব যেটার যখন কাজ। মূলত আমাদের কিন্তু খুব বেশি একটা লাগে না। তার মধ্যে প্যারাগ্রাফ খুব কমন, তারপরে হেডিং ওয়ান খুব কমন, এই যে অ্যাঙ্কর ট্যাগ খুব কমন, ইমেজটা খুবই কমন। এগুলা মোটামুটি একটা কমন কমন জিনিস। তারপরে ফ্রম নামে যে ট্যাগ গুলা আছে, বহুত ট্যাগ। তো আমি হচ্ছে ট্যাগের একটা ডেফিনেশন আপনাকে দিলাম। তো এরকম বহুত ট্যাগ আছে, কিন্তু এখন কাজ করে করে দেখবো যে আসলে কোন ট্যাগের কোন কাজ। তো আপাতত তো আপনি এগুলা তো দেখে ফেলছেন যে প্যারাগ্রাফের কি কাজ, আর হেডিং বা হেডিং ট্যাগের কি কাজ মোটামুটি এগুলা তো দেখে ফেলছেন। এখন আমরা চলেন দেখবো যে একটা ট্যাগের ভিতরে কিভাবে অ্যাট্রিবিউট কাজ করে, অ্যাট্রিবিউট কি। ঠিক আছে? তো মোটামুটি এটাও ডান, এটাও কিন্তু ডান। ঠিক আছে? তো মোটামুটি এইচটিএমএল ট্যাগ এন্ড এটা ডান। এখন আমরা কথা বলি এইচটিএমএল অ্যাট্রিবিউট কি জিনিস। তো চলেন আমরা এখন দেখবো অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি? আসলে অ্যাট্রিবিউট কিছুই না। অ্যাট্রিবিউট হচ্ছে আপনার একটা ট্যাগের ওপেনিং ট্যাগের ভিতরে লেখার সিস্টেম। সেটা হচ্ছে যে একটা অ্যাট্রিবিউট হচ্ছে একটা ট্যাগের অতিরিক্ত তথ্য শেয়ার করার জন্য ব্যবহৃত হয়। তো সেটা কিরকম জাস্ট আমি আপনাকে দেখাই। স্টাইল, স্টাইল হচ্ছে আপনার হচ্ছে স্টাইল করার জন্য। এটা ইনলাইন একটা সিএস লেখার পদ্ধতি, কিন্তু এটা একটা অ্যাট্রিবিউট। তো এই হেডিংটা আমি হচ্ছে রং করতে চাইছি, কালার দিলাম হচ্ছে রেড। ঠিক আছে? এটা যদি আমি এখানে যাই, দেখেন রেড হয়ে গেছে। এখন এই যে এটা একদম হবো সেম হচ্ছে অ্যাট্রিবিউট লেখার ধরন। তো আমি এখানে আরেকটা অ্যাট্রিবিউট লিখি, সেটা হচ্ছে যে টাইটেল নামে। ঠিক আছে? এখানে দিলাম হচ্ছে হোভার। এই যে টাইটেল, এটা কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু এখানে যদি আমি হোভার করি, দেখেন এই দেখেন এখানে লেখা আছে কি হোভার। এই যে অ্যাট্রিবিউট, এটা এখন যদি আমি অন্য কিছু লিখি, তো এটাই শো করবে। এরকম অনেক আচরণ আচরণ আছে। যেরকম ইমেজের ভিতরে যদি যে সোর্স অল, এগুলো সবই কিন্তু অ্যাট্রিবিউট। তো এরকম ট্যাগের ভিতরে যাই অতিরিক্ত শেয়ার করুন, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। এটা সিম্পল একদম ধারণা। সামনে আপনি আরো অনেক কিছু দেখতে পাবেন যেটা তো আচ্ছা, এখন হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে HTML ফরম্যাটিং নিয়ে। ঠিক আছে? HTML ফরম্যাটিংটা হচ্ছে কি, যদি আমি আপনারে একটু দেখাই। আচ্ছা, এগুলো আমি একটু কেটে দিলাম। কেটে দিয়ে আপাতত এরকম রাখি। আহ, আহ, এখন হইতেছে যে আমি আপনাদের একটা রিসোর্স দেখাই যে আসলে এগুলা টোটালি কোথা থেকে আপনারা হচ্ছে দেখবেন। কারণ একটি ভিডিওতে আসলে HTML এত ছোট না যে আপনি একটি ভিডিওতে সবকিছু শিখে ফেলবেন। রকেট সায়েন্সও না আবার যে সবকিছু আপনাকে শিখেও নিতে হবে। হ্যাঁ, আপনি আস্তে আস্তে ধীরে ধীরে দেখবেন, ধীরে ধীরে শিখবেন। প্রত্যেকটা জিনিস কিন্তু অভ্যাসের দায়। মানুষ কিন্তু অভ্যাসের শিকার। তো যাই হোক, আপনি প্র্যাকটিস করবেন। আমি যা যা দেখাচ্ছি এটা তো খুবই
মানে এটা হচ্ছে নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস। যেটা আপনার লাগবে একটা ওয়েবসাইটে। ঠিক আছে? সেটাই আমি আপনাকে দেখাচ্ছি। তো এখানে আপনি হচ্ছে লিখবেন হচ্ছে HTML, জাস্ট HTML লিখলে ভাই দেখবেন সাজেশন করবে HTML টিউটোরিয়াল। আর যদি না করে তাহলে আপনি অবশ্যই লিখবেন। এটা লেখার পরে দেখেন বেশ কয়েকটা ওয়েবসাইট চলে আসবে। সাথে কিছু টিউটোরিয়ালও চলে আসবে। বাট আপনি হচ্ছে এই যে W3 স্কুল এই সাইটে ঢুকে যাবেন। ঠিক আছে? ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখবেন আপনি পারলে ডার্ক মোড করে নেন। লাইট মোড এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। আমি ডার্ক মোড করে নিতেছি, হ্যাঁ? তো এখানে দেখেন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট বহুত কিছু আছে কিন্তু আপনি ফার্স্টে দেখেন একটি ওয়েব পেজের কিন্তু সর্বপ্রথম কি থাকে একটা HTML শিখতে হয়। এটা কিন্তু সিকোয়েন্স ভাবে দেখাইতেছে। তো আপনি এখানে HTML ঢুকবেন, ঢোকার পরে এখানে আমি কিন্তু এখানে মোটামুটি দেখাইছি কি বেসিক স্ট্রাকচার দেখাইছি, এলিমেন্ট, অ্যাট্রিবিউট দেখাইলাম, এই হেডিং, প্যারাগ্রাফ, স্টাইল, মানে ওই যে কালারটা করলাম না ওটাতে স্টাইলের ভিতরে আর কি CSS। তো মোটামুটি এগুলো দেখাইছি। এখন আপনাদের HTML এর যে ফরম্যাটিংটা আমি দেখাইতেছি, ঠিক আছে? তো আপনার এখানে সিকোয়েন্স আমি যা যা দেখাইতেছি ওইখানে আমি এখানে যা যা লিস্ট করছি এগুলো হচ্ছে নিত্যদিনের দরকার, কিন্তু এখানে কিন্তু লিস্টের বাইরে অনেক কিছু আছে। ঠিক আছে? তো সবকিছু আপনাকে দেখতে হবে না, আমি যা যা দেখাইছি সেগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন যে HTML ফরম্যাটিং কি। তো আপনি এখানে আসবেন, এখানে আসার পরে HTML ফরম্যাটিং কিন্তু বহুত যে কটা এলিমেন্ট আছে আর কি, এই যে এলিমেন্ট গুলা বা ট্যাগ গুলা, ঠিক আছে? এগুলো একটু ধরে ধরে দেখবেন। এখানে লেখা আছে যে বোল্ড মানে কি, বোল্ড টেক্সট, স্ট্রং মানে কি, ইম্পর্টেন্ট টেক্সট, সেগুলো একটু ধরে ধরে দেখবেন। তা আমি আপনাকে যদি এগুলা একটু আমি দেখাই যে আসলে এগুলার কাজ কি, আমি চলেন দেখি। আবার আপনি চাইলে কিন্তু দেখেন এখানে কিন্তু ট্রাই সেল, বোল্টের মানে কি দেখেন, ট্রাই ইওর সেলফ দিলে পরে এখানে কিন্তু দেখাইতেছে বোল্ট মানে কি। এটা হচ্ছে নর্মাল টেক্সট। আপনি এখানে কোড লিখতে পারবেন কোড এডিটরের মধ্যে, কিন্তু এখানে সাজেশন পাবেন না। বুঝতে এখানে আপনি ম্যানুয়ালি দেখেন লিখতে হবে। দেখেন একটা লেখার পর কিন্তু আরেকটা আসতেছে না। তো এখানে আপনি যদি টাইপিং করেন এতে আপনার কিন্তু টাইপিংটা স্ট্রং হবে। সো এজন্য আমি রিকমেন্ড করি যে আপনি যদি পারেন এখানে কোড করা শুরু করেন। আর যদি আপনার অসুবিধা হয় তাহলে ওইখানে শুরু করবেন। ওইখানে আপনার অটো সাজেশন পাবেন, ওইখানে করতে পারেন। তবে ম্যানুয়ালি কিন্তু এটাকে আপনি বুঝতে হবে যে আমি কোন ট্যাগ কোথায় দিচ্ছি, ওপেনিং ক্লোজিং ট্যাগ এগুলো বুঝতে হবে। ঠিক আছে? তো এখানে যদি আমি বোল্ড লিখি দেখেন বোল্ডটা কিন্তু নর্মাল রয়েছে, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু একটু মোটা। তো এখানে জাস্ট আমি যদি বোল্ডের ভিতরে ঢুকাই দিই এই টেক্সটটা দেখেন, বি, সরি, বি অ্যান্ড এখানে হচ্ছে আরেকটা বি দিয়ে দিচ্ছি। এন্ড এর ভিতর যদি আমি বোল্ডটা ঢুকাই দিই দেখেন এই বোল্ডটা মোটা হয়ে গেল। সো এটা হচ্ছে টেক HTML ফরম্যাটিং। এক কথায় টেক্সট ফরম্যাটিং বলে যাকে, দেখছেন HTML টেক্সট ফরম্যাটিং। তো এখানে আপনি স্ট্রং, তারপরে এই যে ইতালিক, আইতে বোঝায় ইতালিক, ঠিক আছে? এরকম আপনি এখানে ধরে ধরে কিন্তু দেখতে পারেন। স্মল, মার্ক, মার্কটা কি আমি এখন যদি আপনি এখানে দেখাই, এখানে হচ্ছে HTML টা আমি মার্ক করব, ঠিক আছে? মার্ক, যদি আমি মার্ক করি জাস্ট এর ভিতরে ঢুকাই দেবো একটা প্যারাগ্রাফের ভিতরে কিন্তু এটা জিনিস খেয়াল করেছেন কিন্তু আপনি একটা প্যারাগ্রাফের ভিতরে যে লেখাগুলি ওই লেখাগুলিকে ফরম্যাটিং করবো এটাকে বলা হয় টেক্সট ফরম্যাটিং, মানে টেক্সট গুলাকে একটা সুন্দর ভাবে সবকিছু করবো। যেখানে আমার ইতালিক দরকার সেখানে আমি ইতালিক করবো, যেখানে আমার মার্ক দরকার সেখানে মার্ক করবো। এক এক জায়গায় এক এক ভাবে কাজ করবো আর কি। দেখেন এটা মার্ক হয়ে গেছে HTML টা, ঠিক আছে? দেখছেন? তো এই হচ্ছে মূলত টেক্সট ফরম্যাটিং এর ইয়া। এখানে আপনি সবগুলা ধরে ধরে দেখবেন ডিলেটের মানে কি, এখানে আপনি ট্রাই ইওর সেলফ করেন। দেখেন এই ডিলেট মানে এই যে কেটে গেছে, দেখছেন? ডিলেটের ভিতরে জাস্ট ব্লু ঢুকাই দিচ্ছে, এখানে কেটে গেছে। আমার নাম সাগর হোসাইন, আমি জাস্ট সাগর দিলাম, দেখেন এখানে সাগর কেটে গেল। এখানে আপনি সবকিছু ধরে ধরে একটু দেখবেন, বিষয়টা দেখবেন খুব সুন্দর ইজিলি হয়ে যাবে আর কি। ঠিক আছে? তো এই গেল হচ্ছে আপনার HTML যে টেক্সট ফরম্যাটিং, সেটা আমি কিন্তু ডান লিখে দিলাম। এখন চলেন আমরা কথা বলবো HTML লিঙ্ক অ্যান্ড HTML যে ইমেজটা আছে সেটা নিয়ে। তো এখানে যদি আমি চলেন এখানে যদি আমি একটা ইমেজ, শুরুতে আমি লিঙ্ক দেখাই নাকি? শুরুতে আমি হচ্ছে একটা লিঙ্ক দেখাই। তো লিঙ্কের আমি কিন্তু কি বলেছিলাম যে অ্যাঙ্কর ট্যাগ নামে একটা ট্যাগ আছে, ঠিক আছে? অ্যাঙ্কর এই একটা ট্যাগ, ঠিক আছে? লিঙ্কটা কি কাজে লাগে আপনারা কিন্তু জানেন যে এই যে একটা গুগল ড্যাশবোর্ড, তাই না? মানে গুগলের যে ক্রোম ব্রাউজারে যে একটা সিনারি ফার্স্ট পেজ এক কথা। এখানে দেখেন, এখানে এই যে কার্সরটা দেখেন যে এখানে নিয়ে গেলে হাতের মতো চিহ্ন হয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার এখানে আসলে দেখেন কার্সর, এখানে গেলে হাতের মতো চিহ্ন। এখানে যদি ক্লিক দেয় আরেকটা কিন্তু পেজে আমাকে নিয়ে যাবে, জিমেইলের পেজে নিয়ে আসলো। তো এইটাই হচ্ছে মূলত লিঙ্কের কাজ, ঠিক আছে? তো অনেক সাইডে আপনি দেখবেন যে আপনি যদি ই কমার্স সাইডে যান যে বাই নাও, ঠিক আছে? এই যে এই বাটন গুলা থাকে এগুলো কিন্তু আলটিমেটলি এই লিঙ্ক গুলাই থাকে, ঠিক আছে? লিঙ্ক গুলা কাজ। তো আমি এখানে যদি আপনাকে দেখাই যে ইউটিউব,
ইউটিউব লেখা আসে আর আমি যদি এখানে যাই আহ, এখানে যদি যাই দেখেন ইউটিউব আসতেছে, কিন্তু কথা হচ্ছে যে সেটার মতো হইতেছে না। জিমেলে আমরা যখন হোভার করছিলাম তখন কিন্তু কার্সর একটা হাতের মতো সাইন আসছিল, কিন্তু এখানে কিন্তু তা আসতেছে না। সো কেন আসতেছে না? এখানে একটা অ্যাট্রিবিউট পাস করা লাগবে। সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে HREF। এটার নাম হচ্ছে হাইপার রেফারেন্স, ঠিক আছে? সরি, ভুল হয়েছে। এটা কি? এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট, এটা কিন্তু আপনি বুঝতে হবে। সেই অ্যাট্রিবিউটের ভিতরে কি দেবো জানেন? যে ইউটিউব যে কোনো একটা লিঙ্ক, ইউটিইউ, সরি, ইউটিউব দিলাম এখানে, ঠিক আছে? এখানে আসলে ড্যাশবোর্ড ইউটিউবের ইউটিউব দিলাম, ঠিক আছে? এটা দেওয়ার পরে আমি যদি এখানে হাইপার রেফারেন্স লিঙ্ক এখানে দেই, তাহলে আপনি দেখতে পারবেন খুব এখানে একটা ইউটিউবের কি করে গেছে, আন্ডারলাইন এন্ড কালার চেঞ্জ হয়ে গেছে, কারণ এখানে একটা সোর্স আছে, লিঙ্ক আসতেছে। তো এখানে দেখুন, এখানে গেলে পরে হাতের মতো চিহ্ন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখানে যদি আমি ক্লিক দিই তাহলে আমাকে কিন্তু ইউটিউবে নিয়ে আসবে। দারুণ না? এইটাই হচ্ছে এইচটিএমএল এর দারুণ দারুণ জিনিস, যেখানে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এজন্যই বলা হয়, কারণ এই লিঙ্কের মাধ্যমে হাইপ করে, আরো অনেক অ্যাট্রিবিউট ইমেজে হাইপ করে, অনেক কিছু আছে, ঠিক আছে? তো এগুলো আপনি হচ্ছে দেখবেন, একটু ধরে ধরে দেখবেন। এখানে আরেকটা অ্যাট্রিবিউট আরো আছে, সেই অ্যাট্রিবিউট হচ্ছে টার্গেট। দেখেন এখানে যদি আমি টার্গেট লিখি, অ্যাট্রিবিউট চলে আসলো। আর এখানে সাজেস্ট করবে ব্লাঙ্ক প্যারেন্ট সেলফ টপ। ব্লাঙ্ক মানে কি? ব্লাঙ্ক মানে একটা নতুন একটা ট্যাব খুলবে ক্রোম ব্রাউজারে। এখানে দেখেন আমি যখন ক্লিক দিছিলাম তখন কিন্তু এখানের ভিতরেই চালু হয়েছিল, কিন্তু এখন যদি আমি ক্লিক দিই এরকম একটা ব্রাউজার আর একটা খুলবে, এরকম একটা নতুন ট্যাব খুলবে, ঠিক আছে? চলেন দেখি, এখানে যদি ক্লিক দিই দেখেন নতুন একটা ট্যাব খুললো, এটা আমার এটা, আর এর নতুন একটা ট্যাব খুললো। তো মোটামুটি এখানে যদি আপনি এই যে লিঙ্কে আসেন তো আপনি অনেক কিছু দেখতে পারবেন, ঠিক আছে? এই লিঙ্ক গুলো ধরে ধরে আপনি দেখতে পারেন আসলে কি কি সুন্দর করে সবকিছু লেখা আছে, এগুলো আপনি পড়তে পারেন, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি লিঙ্কের যে কাজটা সেটা। অ্যান্ড ইমেজও সেম ভাবেই যদি আমি ইমেজ জাস্ট এটা একটা দেই, ইমেজের কিন্তু আমি অলরেডি একটা সোর্স আছে, এটা আমি দেখাইছিলাম। সেই ইমেজের ভিতরে, এই সোর্সের ভিতরে আপনি চাইলে এখানে একটা ইমেজ নিয়ে এসেও সেই ফাইল ইয়ে করতে পারেন, আবার চাইলে আপনি ডাইরেক্ট লিঙ্ক দিতে পারেন। সো চলেন আমরা ডাইরেক্ট লিঙ্ক দিব আর কি। তো এখানে যদি গুগলে গিয়ে আমি লিখি যে কি লিখতে পারি, এইচটিএমএল লিখি, এইচটিএমএল ইমেজ লিখি, ঠিক আছে? এইচটিএমএল ইমেজ যদি লিখি, এখানে এই যে এইচটিএমএল না, এইচটিএমএলটা জাস্ট আমি নিয়ে আসতেছি। আচ্ছা, স্টপ। এখানে যদি আমি মাউসের রাইট ক্লিক দেই, দেওয়ার পর দেখবেন যে এখানে কয়েকটা অপশন আছে, কপি লিংক অ্যাড্রেস, কপি ইমেজ, ইমেজ অ্যাড্রেস। তো আপনি কপি ইমেজ অ্যাড্রেস দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে আপনি যদি ব্রাউজারে দেন একটু চেক করে নিতে পারেন, এই দেখেন ইমেজ আসতেছে, ঠিক আছে? তো এই ইমেজটা জাস্ট এই সোর্স, মানে এই ইমেজের সোর্সটা কি, সেই সোর্সটা এই এই ওয়েবসাইট বা এই লিঙ্ক, ঠিক আছে? এরপরে কি থাকবে অল্টারনেটিভ। অল্টারনেটিভটা কি? ধরেন আমি বোঝাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে দিলাম হচ্ছে এইচটিএমএল ইমেজ। চলেন দেখি ইমেজ আসে কিনা। দেখেন ইমেজ কিন্তু চলে আসছে, ঠিক আছে? সেই ইমেজ চাইলে কিন্তু এই ইমেজের অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটের মাধ্যমে কিন্তু আপনি চাইলে ছোট বড় করতে পারেন। সেটা কিভাবে? ইমেজের অ্যাট্রিবিউট আরেকটা আছে হচ্ছে উইথ, ঠিক আছে? উইথ দিলাম হচ্ছে 100, এন্ড হাইটও আছে অ্যাট্রিবিউট। হাইট দিলাম 500, না, হাইটই দিলাম হচ্ছে 200, আর উইথ দিলাম হচ্ছে 500। দেখেন এটা কিন্তু এখন মোটামুটি বড় হয়ে গেছে, কিন্তু বড় হওয়ার কারণে দেখেন ইমেজটা ভালো দেখা যাচ্ছে না। এই অ্যাট্রিবিউটটা আমি কেটে দিলাম। এই অ্যাট্রিবিউটটা আসলে খুব একটা আমরা দেইও না বা লাগেও না। তো এই হচ্ছে সোর্সের কাজ। এখানে আপনি যে কোনো লিঙ্ক দিলে পারে ইমেজ চলে আসবে, কিন্তু ইমেজের লিঙ্কই দিবেন আপনি, আবার ওই ইউটিউবের লিঙ্ক দিতে গিয়ে যায় না, তাহলে কাজ করবে না। ইউটিউবের লিঙ্ক যার যেখানে দরকার সেখানে সেই লিঙ্ক দিবেন। তো এই হচ্ছে মূলত যে সোর্সের কাজ, ঠিক আছে? ইমেজের। তো এই যে অল্টার, এই অ্যাট্রিবিউটের কাজ কি? অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে যদি আপনার ইমেজ কোনো কারণে লোড না হয়, তাহলে হচ্ছে অ্যাট্রিবিউটের কাজ। দেখেন এখানে যদি আমি এখানে যদি আমি এখানে ধরুন এই লিঙ্ক গুলো পুরোই কেটে দিলাম। দেওয়ার পরে আসলে কেন হইতেছে না? আসার তো কথা। হ্যাঁ, যে আসছে দেখছেন। তে এই যে
HTML ইমেজ মানে যদি কোনো কারণে ইমেজ যদি লোড না হয় তাহলে এই যে টেক্সটটা দেখাবে, বুঝতে পারছেন? এই যে HTML ইমেজ আমি লিখছিলাম না অল্টার ইমেজের ভিতরে, এটা দেখাবে। তো এখানে আপাতত যে ইমেজটা ছিল আমি ইমেজটাই দিয়ে দিলাম, সেই ইমেজটা থাকুক। তো এই হচ্ছে ইমেজের, এর পাশাপাশি আমি আপনার একটা জিনিস দেখাবো, মোটামুটি ইমেজের যে লিঙ্ক অ্যান্ড আর কি লিঙ্ক অ্যান্ড ইমেজ এটা কিন্তু শেষ। এর বেশি কিছু নাই কিন্তু, এটাই আপনি জাস্ট ফলো করেন। এরপরে আমি আপনাকে যদি দেখাই HTML এর ব্লক, তাহলে HTML লিঙ্ক অ্যান্ড HTML কিন্তু ডান। অ্যান্ড HTML ব্লক অ্যান্ড HTML ইনলাইন কি, এটা কি? চলেন এটা দেখি। এটা বেশি কিছু না, এটা আহামরি কিছু না। এটা খুবই একটা সিম্পল জিনিস, সেটা আমি আপনাকে এখানে দেখাই। এখানে কিন্তু অলরেডি আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিছি, সেই ব্যাকগ্রাউন্ড কালার এই দেখেন, ব্যাকগ্রাউন্ড কালার। আমি যদি এই সেম স্টাইলটাই জাস্ট কপি করে এই লিঙ্কের ভিতরে ঢুকাই দেই, অ্যান্ড এটা যদি আমি একটু কালার এদিক সেদিক করে দিই, তাহলে দেখেন কি হয়। এই দেখেন এটা কিন্তু কি হয়েছে, কালার হয়েছে। তো এখন হচ্ছে ইনলাইন এন্ড ব্লক মানে কি? আচ্ছা ব্লক মানে কি? ব্লক মানে আপনি তো জানেন যে আমি যদি রোড ব্লক করে রাখি তার মানে কেউ যাইতে পারে না। একটা একটা কথা আছে না যে রোড ব্লক। তো রোড ব্লক হলে কেউ যাইতে পারবে, কেউ যাইতে পারবে না। তো এইটা হচ্ছে সে ব্লক, যেন স্ক্রিনটা ব্লক করে দিছে। দেখেন এটার কিন্তু টেক্সট এতটুক, কিন্তু স্ক্রিন দেখেন ব্যাকগ্রাউন্ড কালার দিছে মানে এর স্ক্রিন ফুল। এটা কিন্তু ফুল, এর পাশে কিন্তু কাউরে বসতে দিবে না। কিন্তু আপনি যদি দেখেন যে ইউটিউব অ্যান্ড HTML এই দুটা কিন্তু পাশাপাশি, ইমেজ অ্যান্ড এই অ্যাঙ্কর ট্যাগ মানে লিঙ্ক, এটা কিন্তু পাশাপাশি। এটা হচ্ছে ইনলাইন, ওর যতটুকু জায়গা ও ততটুকু নিবে, এর বেশিও জায়গা নিবে না। HTML ও তাই, মানে ইমেজ ট্যাগও তাই, যে ও যতটুকু জায়গা ও ততটুকুই নিবে, এর বেশি কিন্তু নিবে না। আপনি যদি এখানে যদি আমি আরেকটা ইমেজ সেম ইমেজটাই বসাই, সরি, এখানে যদি আমি কপি করে সেম ইমেজটাই বসাই, তাহলে কি হয় দেখেন পাশাপাশি বসতেছে। কিন্তু আপনি যদি এই যে পি ট্যাগ, এই পি ট্যাগটাই যদি আপনি আবার এখানে পি ট্যাগের নিচে বসান, তাহলে দেখবেন যে এটার কাজ করতেছে না। এই দেখেন এটা কিন্তু পাশাপাশি চলে আসছে, কারণ কি? কারণ এটা হচ্ছে ব্লক, এন্ড এটা হচ্ছে দুইটা ব্লক, যার কারণে এটা কিন্তু এখানে বসতে দিতেছে না। আপনি যদি আরেকটু এখানে আমি দেখাই, আপনার স্টাইল করেই যদি দেখাই যে ব্যাকগ্রাউন্ড কালার যদি দেখাই যে রেড, দেখেন এটা কিন্তু পুরোপুরি রেড হয়ে গেছে, যার কারণে এটা বসার সুযোগ পাচ্ছে না, এটা নিচে চলে আসছে। তো এই হচ্ছে ব্লক অ্যান্ড ইনলাইনের যে ইনলাইন মানে ওর যতটুকু জায়গা ততটুকু নিবে, বাদ বাকিও ছাড়ে দিবে। আর ব্লক মানে পুরো জায়গায়ও নিবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্লক অ্যান্ড ইনলাইনের সহজ সিম্পল হচ্ছে ধারণা। তো এর বেশি কিছু আসলে ব্লক অ্যান্ড ইনলাইনে কিছু নাই। তো ব্লক লাইনও আপাতত শেষ। তো এখন আমরা চলেন কথা বলবো HTML টেবিলস নিয়ে, ঠিক আছে? তো চলেন দেখি HTML টেবিলটা কি। তো HTML টেবিলটা আসলে খুব বেশি কিছু নয়। আপনি কিন্তু যদি আমি আপনার এখানে একটু নিয়ে যাই যে HTML টেবিল, ঠিক আছে? টেবিল, এখানে কি টেবিল, টেবিলটা কি? আমি যদি আপনার এটা একটু করে দিই, দেখেন এখানে যদি ডার্ক করি একটু আপনাদের কষ্ট হইতাছে, কিন্তু এভাবে একটু দেখলে আর একটু ভালো লাগতেছে। দেখেন টেবিলটা কি? টেবিল একটা আপনার হচ্ছে একটা ওয়েবসাইটে কিন্তু টেবিল থাকতে পারে। আপনার হচ্ছে ধরেন যে আপনার যারা স্টুডেন্ট, তারা স্টুডেন্ট কিন্তু কলেজে কিন্তু আপনি টেবিল থাকে, স্টুডেন্ট নাম থাকে, স্টুডেন্ট রোল থাকে, স্টুডেন্ট হচ্ছে আপনার সাবজেক্ট, হ্যাঁ এগুলো অনেক কিছু থাকে। আবার পরীক্ষায় কিন্তু আপনার হচ্ছে যে শীট দেয়, সেই শীটেও কিন্তু আপনি টেবিল আকারে সবকিছু লেখা থাকে, রোল টোল রেজাল্ট টেজাল্ট হ্যান ত্যান, এগুলো অনেক কিছু লেখা থাকে। সো এটা একটা টেবিল। তো এই HTML সেই টেবিল আছে, এন্ড প্রত্যেকটা ওয়েবসাইটেও, সব ওয়েবসাইটে টেবিল লাগে না, খুব কম লাগে টেবিল। আর যেখানে লাগে সেখানে দেওয়া লাগবে, দেখা যাচ্ছে পেমেন্ট হিস্টোরি, অনেক ক্ষেত্রে লাগে আর কি। এর জন্য এই টেবিলটা আসলে খুবই প্রয়োজন। তো চলেন দেখি টেবিলের যে স্ট্রাকচার সেটা কেমন। তো এটা আসলে সর্বপ্রথম যেটা থাকবে টেবিল ট্যাগ থাকবে, তারপরে ক্লোজিং ট্যাগ, একদম ইজি সবকিছু। ঠিক আছে, এখানে কিন্তু আপনি একটু ভালোভাবে যদি দেখে নেন, এটা হচ্ছে টেবিল। আচ্ছা এইখানে আপনার টেবিলের আগে আমি একটা জিনিস আপনারে বলি যে কমেন্টস নামে একটা কিন্তু অপশন আছে, ঠিক আছে? কমেন্টস, এই দেখেন এখানে কিন্তু কমেন্ট লেখা আছে। কমেন্টটা কি জানেন? সেটা আর কিছুই না, ধরেন এখানে আমি এই ইমেজটা একটা চাচ্ছি না, জাস্ট এটা একটা কন্ট্রোল, দেখেন আমি আপনারে আবার ব্যাগ নিয়ে এসে দেই, কন্ট্রোল, কন্ট্রোল দিয়ে আপনি যদি স্ল্যাশে দেন, ঠিক আছে, যে জায়গায় প্রশ্নবোধক চিহ্ন বলো, এখানে যদি আপনি ক্লিক দেন তাহলে এরকম একটা সাইন আসবে। আর আপনি যদি ম্যানুয়ালি লিখেন তাহলে এইভাবে লিখতে পারেন।
এভাবে ম্যানুয়ালি লিখতে পারেন। তো ২ ভাবে লেখা যায়। এটা শর্টকাট যে কন্ট্রোল স্ল্যাশ দিলে পরে অটো চলে আসে। এর ভিতরে আপনি যা লিখবেন তা কিন্তু আপনাকে আর আ হচ্ছে ব্রাউজারে শো করবে না। ঠিক আছে? এখানে যদি আপনি যা কিছু লেখেন না কেন আপনার ব্রাউজারে শো করবে না। এখানে হাবিজাবি যা কিছুই লেখেন দেখবেন এটা কিন্তু ব্রাউজারে শো করতেছে না। কেন শো করতেছে না? কারণ এটা হচ্ছে কমেন্ট। কমেন্টটা তো বুঝতেইছেন যে আমি কি কাজ করতেছি সেগুলো কমেন্ট করে রাখার জন্য। তো আমি এখানে যদি এই ইমেজটাকে আমার দরকার না হয় জাস্ট কন্ট্রোল স্ল্যাশ দিয়ে এটা দিয়ে দিলাম। তাহলে এই ইমেজটা কিন্তু চলে গেল। এই ইমেজটা আমার আর দরকার নাই। দেখছেন? চলে গেছে। তো এটা হচ্ছে কমেন্ট। এই কমেন্টটা খুবই জরুরি কারণ HTML এর কোথায় কোন কাজ আপনি করতেছেন যদি কমেন্ট করে রাখেন তাহলে ভালো হয়। তো আমি এখানে কিন্তু একটা কমেন্ট করে রাখবো যেখানে আমি টেবিলের কাজ করতেছি। ঠিক আছে? এই দেখেন কমেন্টটা করে দিলাম। এটা কিন্তু বুঝতে এখন সুবিধা হচ্ছে আমার নিজেরই। এই হচ্ছে কথা। তারপরে টেবিলে আমরা ফিরে যাই। টেবিল তো ট্যাগ দিলাম। এটা হচ্ছে এই ট্যাগটা আপনাকে দিতেই হবে। ঠিক আছে? এই ট্যাগটা দিবেন। এরপরে থাকবে কি? টেবিলে কি থাকে? একটা করে রো থাকে কিন্তু। রো বলতে আপনার হচ্ছে এইখানে এই যে টেবিলে যে একটা রো না? যে উপরেরটা কি হেডিং। এটাও কিন্তু একটা রো। এটা একটা রো। এরপরেরটাও রো। এরপরেরটাও রো। এরকম কিন্তু বেশ কয়টা রো আছে। তো রো কিন্তু আপনাকে দিতে হবে। রো ছাড়া কিন্তু কাজ হবে না। তো এটা রোর হচ্ছে সঠিক মানে শর্টকাট যে নাম সেটা হচ্ছে টিআর রো। দেখেন প্রত্যেকটা জিনিস লেখার কিন্তু ধরন একই। জাস্ট আপনাকে বুঝতে হবে যে টেবিল লিখতে আমার কি লাগে, ইমেজ লিখতে কি লাগে, তারপরে পি লিখতে প্যারাগ্রাফ লিখতে কি লাগে সব শর্টকাট। রো তে টি আর রো। তারপরে আপনি আরেকটা রো নিবেন। সেম ভাবে আরেকটা রো নিলাম। এইরকম রো আমি যত খুশি আমি তত নিতে পারি। আপনার যত কয়টা রো দরকার আপনি নিবেন। কিন্তু কথা হয়েছে যে এখানে ১ম রোতে কি আছে? এটা কিন্তু একটু মোটা কোম্পানি, কনট্যাক্ট, কান্ট্রি। মানে এটা বোঝাচ্ছে এখানে কোম্পানি নেম, এখানে কনট্যাক্ট গুলা। আর এখানে হচ্ছে কান্ট্রি নেম গুলা। তাহলে এই যে উপরে এটা কি? এটা হচ্ছে হেডিং। তো আমাকে হেডিং দিতে হবে। ১ম রোতে কি থাকতেছে? তাহলে আমার হেডিং। তো হেডিং কয়টা? ৩ টা। তাহলে এখানে আমার টিএইচ মানে টেবিল হেডিং। ঠিক আছে? এটা হচ্ছে টেবিল রো। টিআর তো বোঝাচ্ছে কি? টেবিল রো। আর ১ম রোতে থাকতেছে হেডিং, টেবিল হেডিং। তো ১ম হেডিং আমি কি দিলাম যে কোম্পানি, কোম্পানি। ঠিক আছে? কোম্পানি। একটা রোর ভিতরে। তারপরে রো আমরা কি দেখলাম? তারপরে রো দেখলাম হচ্ছে আমরা কন্টাক্ট। ওকে। তারপরে আরেকটা হেডিং। এরপরে সরি, এরপরে আরেকটা হেডিং। হেডিং এ কি দেখলাম? কান্ট্রি। ওকে। তো এরপরে যদি আপনি চান আরো দিতে পারেন। যত দিবেন তত আপনার টেবিলের কলাম বাড়বে। এটা হচ্ছে রো, এটা হচ্ছে রো আর এটা হচ্ছে কলাম। কলাম কিন্তু ৩ টা। কেন ৩ টা? কারণ আমার দরকারই ৩ টা। আপনি যদি আপনার আরো ৬ টা লাগে আপনি এখানে এই সেম ভাবে খালি হেডিং দিয়ে যাবেন দেখবেন যে অটোমেটিক রো বাড়তেছে। আচ্ছা। তাহলে এই গেল হচ্ছে টেবিল ১ম রো অ্যান্ড হেডিং এর খেলা। এর পরের রোতে কি আছে? এর পরের রো হচ্ছে আপনার ডাটা। এগুলা বলা হয় ডাটা। ঠিক আছে? যে প্রত্যেকটা কোম্পানির যে ছোট, ছোট ডাটা একেকজনের একেক রকম ডাটা। ইনফরমেশন এক কথায়। ঠিক আছে? তো এগুলা কিন্তু আপনাকে দিতে হবে। ২য় রোতে কি থাকবে? ডাটা, টেবিল ডাটা। তাহলে কি? টিডি শর্টকাট নাম টেবিল ডাটা। তো এটা কোম্পানির নাম কি? কোম্পানির নাম হচ্ছে এটা। আমি কপি করে এখানে জাস্ট বসাই দিলাম। তারপরে আরেকটা। এখানে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন। এখানে আপনি ৩ টা হেডিং দিছেন মানে এখানে ৩ টা ডাটা দিবেন। ব্যাস সিম্পল। একদম ইজি। তো এটা আমি কপি করে এখানে দিলাম। ঠিক আছে। তারপরেরটা কি থাকতেছে? তারপর থাকতেছে জার্মানি। জার্মানি কেন দিলাম? কারণ এটা ২য় রো। ২য় রোতে কি থাকবে? কোম্পানির নাম থাকবে। তারপরে একটা কন্ট্যাক্ট নাম থাকবে। তারপর একটা কান্ট্রি নাম থাকবে। ব্যাস হয়ে গেল। এখন এই সেম ভাবে কিন্তু আপনি চাইলে জাস্ট কপি করে এখানে বসায় দিতে পারেন। যত দিবেন তত আপনার রো বাড়বে। ঠিক আছে? এটা হচ্ছে আপনার মূলত কাহিনী। এটা হচ্ছে টেবিলের একদম বেসিক স্ট্রাকচার। এর বেশি কিছু টেবিলের নাই। তো এখন যদি আমরা এখানে দেখি একটু আমাদের ইয়েতে, তো দেখবেন এখানে কিন্তু কন্টাক্ট এটা কিন্তু একটা হেডিং, কোম্পানি এটা একটা হেডিং, তারপরে কন্টাক্ট, কান্ট্রি। কিন্তু কথা হচ্ছে যে এটা কিন্তু লাইন বাই লাইন আছে কিন্তু এই টেবিলের মতো হইতেছে না। ঠিক আছে? তো টেবিলের মতো হওয়ার জন্য আমরা কি করতে পারি? কিন্তু এখানে যদি ট্রাই ইউর সেলফ দেন, তাহলে দেখবেন যে এখানে বেশ কিছু স্টাইল করা আছে। দেখেন টেবিল, এটা কিন্তু এগুলো স্টাইল। এটা স্টাইলের ভিতর, স্টাইল ট্যাগের ভিতরে। কিন্তু আমরা তো এটা চাচ্ছি না। ঠিক আছে? আমরা আসলে HTML কি বলে আমরা CSS এখনো দেখি নাই বা এখানে আমরা দেখবো না। কিন্তু এই যে রো গুলা যদি আপনি দেখেন যে ডিজাইন কিন্তু সেম। তো আমি জাস্ট এখানে আপনি যদি বর্ডার দেই, সেই বর্ডারটা হয়তো আমরা করতে পারি। এর বেশি কিছু করব না। চলেন দেখি।
এখানে টেবিলটা হচ্ছে আমি স্টাইলের মাধ্যমে উইথটা করব কত? 100% মানে ফুল উইথ, ঠিক আছে? আচ্ছা। তারপরে আমরা হচ্ছে কি করব, বর্ডার, একটা বর্ডার দেব, বর্ডার কলাপস করি। নো, বর্ডার হচ্ছে 1 পিক্সেল। আচ্ছা, এটা এখানে বর্ডার না, এখানে থাকলে 100%। অ্যান্ড এখানে কি কি আছে আমরা যদি দেখি একটু, ওই দিছে 100%, ঠিক আছে। অ্যান্ড টিডি তেইশ হচ্ছে বর্ডার। তো টিএইচ অ্যান্ড টিডি, তাই না? এখানে আমরা হচ্ছে সবগুলাতে যদি দিতে যাই তাহলে সমস্যা। চলেন এখানে আমরা আরেকটা স্টাইল দিই, যে বর্ডার 1 পিক্সেল সলিড রেড, ঠিক আছে। একটা বর্ডার দিয়ে দিলাম। একটা বর্ডার যদি আমি দিয়ে দিই, দেখেন আমার কিন্তু কোম্পানি যে হেডিং, এটা কিন্তু একটা বর্ডার পড়ে গেছে অ্যান্ড উইথ কিন্তু ফুল হয়ে গেছে। তো এইরকম স্টাইল আসলে সবগুলাতে ম্যানুয়ালি করা লাগবে যদি ইনলাইন লেখেন। তো আমি ইনলাইন যেহেতু করছি, তো সবগুলাতে এভাবে দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণে দেখেন সবগুলা বর্ডার হয়ে গেছে। তো এইভাবে আপনি যদি আবার এই যে এখানে এগুলাতে দিয়ে দেন এই স্টাইল, এখানে কালারটা হচ্ছে বর্ডার 1 পিক্সেল সলিড, এন্ড আমরা এখানে দেবো হচ্ছে গ্রিন, ঠিক আছে। এটা গ্রিন দেওয়ার পর দেখবেন যে নিচেরটাও বর্ডার হয়ে গেছে। তো আপনি চাইলে কিন্তু এটাতে আবার ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারেন। উম, যদি আমি ব্যাকগ্রাউন্ড কালারও দেই, দেখেন হালকা গ্রে নামে একটা কালার দিয়ে দিলাম। তো মোটামুটি এখন আমরা যে ডাটাগুলো আছে, সেই ডাটাগুলোর প্রত্যেকটারই এই কালারটা দিয়ে দিব, ঠিক আছে। এই কালারটা যদি দিয়ে দিই, দেখেন। তো এরকম কিন্তু আপনি যতগুলো রো আছে সেরকম রো গুলাতে আপনি কিন্তু চাইলে স্টাইল করতে পারেন, ঠিক আছে। তা আমরা আসলে জাস্ট টেবিলে স্ট্রাকচার দেখলাম, আর একটু উইডথটা কিভাবে ফুল রাখা যায়, অ্যান্ড একটু ব্যাকগ্রাউন্ড কালারও করে দিলাম। সাথে আপনি যদি চান একটু প্যাডিংও দিতে পারেন, কিংবা আপনি এখানে এসে দেখতে পারেন ওরা কি কি করছে, সেগুলো ফলো করতে পারেন। আসলে এটা একটা হচ্ছে সিএসএস লেখার শর্টকাট রাস্তা। মানে একটা ফাইলের ভিতরে কিভাবে, এটা একটা নিয়ম। কারণ সিএসএস 3 রকম লেখা যায়, তার মধ্যে এ একটা হচ্ছে আপনার হচ্ছে নিয়ম। আর একটা নিয়ম সেটা হচ্ছে আমরা করতেছি, আর একটা নিয়ম হচ্ছে আলাদা একটা ফাইলে, সেগুলো আমরা দেখবো সিএসএস পার্টে ইনশাআল্লাহ। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি এইচটিএমএল এর আপনার যে মোটামুটি আরো কিছু আছে, টেবিলের বর্ডার, টেবিল সাইজ, টেবিল হেডার, প্যাডিং, এগুলো আপনি দেখতে পারেন। কিন্তু আসলে আলটিমেটলি যা দেখাইলাম, মোটামুটি টেবিল বর্ডারে গেলে সেই এক সেম জিনিসই পাবেন। আর টেবিল হেডারে গেলে আপনি যেটাকে দেখাইলাম হেডিং, সেটাই পাবেন। প্যাডিং, স্পেসিং, এগুলো হচ্ছে আমরা, এটা আপনি চাইলে এখন দেখতে পারেন, টেবিল স্টাইলিংটা দেখতে পারেন। কারণ এগুলো সিএসএস এর পার্ট, যার কারণে আমি এগুলো সিএসএস দেখাবো, এগুলো এখন এখানে দেখাবো না। যাই হোক, এখন আমরা হচ্ছে মোটামুটি টেবিল শেষ। এখন আমরা দেখবো হচ্ছে, আচ্ছা এটা তাহলে ডান। এখন আমরা দেখবো টেবিল এইচটিএমএল যে লিস্ট গুলা, সেই লিস্ট গুলা কেমন হয়, চলেন দেখি। আচ্ছা, তো লিস্ট হচ্ছে কি, আমি যদি আপনাকে টেবিল রাখি, এখন যদি আমি একটা লিস্টের কথা বলি, এইচটিএমএল এর লিস্ট হচ্ছে আপনার, এখানে আমি একটু ইয়ে করলাম যে এইচটিএমএল লিস্ট, ঠিক আছে। এখানে লিস্ট তো তেমন কিছু না। আপনি যদি দেখেন যে আপনি যদি রেস্টুরেন্টে যান, সেখানে বেশ কিছু মেনু থাকে যেখানে লিস্ট করা থাকে, তালিকা থাকে। লিস্ট মানে কি? তালিকা। তো তালিকা থাকে যে আপনি কি খাবার খাবেন, ওইখানে অনেক কিছু লেখা থাকে। আপনার হচ্ছে চিকেন বার্গার বা চিকেন, তারপরে হচ্ছে অনেক কিছু লেখা থাকে আর কি, ঠিক আছে। অত কিছু মনে আসতেছে না, যাই হোক। তো এই লিস্ট হচ্ছে সেই লিস্টই আর কি। এটা হচ্ছে ওয়েবে একটা লিস্ট করে, ঠিক আছে। তো এখানে লিস্টের যে ট্যাগ, সেটা হচ্ছে, লিস্ট হচ্ছে 2 রকমের। লিস্ট 2 রকম, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, আরেকটা আদার্স আছে, ওইগুলো হচ্ছে ডিসক্রিপশন লিস্ট। তো আমি আপনাদের কাছে 2টা জিনিস দেখাবো। সেটা হলো যে অর্ডার লিস্টটা কি, প্রথম আছে দেখবো হচ্ছে অর্ডার লিস্ট। ছোট করে যদি অর্ডার লিস্টের দেখি, সেটা হচ্ছে অর্ডারের ও আর লিস্টের এল, এটা আসলো অর্ডার লিস্ট। এন্ড এটার ভিতরে থাকবে হচ্ছে কি লিস্ট থাকবে, কি লিস্ট থাকবে, এল আই, এটা হচ্ছে লিস্ট। দেন এর ভিতরে জাস্ট খালি আপনি কি লিখবেন, যে চিকেন লিখলেন, ঠিক আছে। আই হোপ বানান ভুল কিনা আমি জানি না সঠিক। আবার আরেকটা লিস্ট দিলেন, এটা থাকলে হচ্ছে কফি, ঠিক আছে। কফি বানান কি ভুল? হ্যাঁ, এটা ঠিক আছে।
এরপরে থাকলাম হচ্ছে এল, আর একটা দিলাম লিস্ট, এর নাম দিলাম হচ্ছে টি। তো চলেন দেখি যে লিস্ট গুলো কেমন হয়। এইটাই সিম্পল, এটা হচ্ছে অর্ডার লিস্ট, ঠিক আছে। আর সেই সাথে আবার আনঅর্ডার লিস্ট লিখে দিই। আনঅর্ডার লিস্ট কি, আনঅর্ডার লিস্টের ইউ, ইউ অ্যান্ড লিস্টের কি এল, সিম্পল। আর লেখার ধরেন কিন্তু সবগুলার সেম, যতগুলো দেখছেন, জাস্ট কিছু ভয়েড এলিমেন্ট ছাড়া, যেগুলো এইগুলো ক্লোজিং ট্যাগ, এরকম ক্লোজিং ট্যাগ নাই, সেলফ ট্যাগ, এটাকে বলে সেলফ ভয়েড এলিমেন্ট আর কি। তাহলে ইউএল এর ভিতরে আবার সেম ভাবে জাস্ট এল থাকবে। এল এর ভিতরে কি থাকবে, আচ্ছা এইটা সেম, আমি জাস্ট কপি করে এখানে বসাই দিতেছি। আপনি এটা দুইটার পার্থক্য এখন বুঝতে পারবেন। এখানে যদি যাই, এই দেখেন এটা কি 1 2 3, আর এটা কি আনঅর্ডার লিস্ট, কোনো অর্ডার নাই, আর এটা কি অর্ডার আছে 1 2 3, ঠিক আছে। তো এইটাই হচ্ছে অর্ডার লিস্ট এন্ড আনঅর্ডার লিস্টের হচ্ছে কেলমা। তো এখানে ছোট্ট একটা অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটটা যদি আপনি হচ্ছে, আমি যদি এখানে যাই দেখেন, এই যে আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টে গেলাম, আনঅর্ডার লিস্টে কি আছে দেখেন, একদম সেম, কিন্তু এখানে ছোট্ট একটা কি অ্যাট্রিবিউট আছে স্টাইলের মাধ্যমে, স্টাইলের মাধ্যমে জাস্ট এটা লিখে দিলেই ওকে হয়ে যাবে। তো আমি এটা আহ, আমি লিখে দেখাই চলেন। এখানে ভিতরে জাস্ট স্টাইল দেব অ্যান্ড লিস্ট, স্টাইল টাইপ কি দিব এখানে, ডেসিমাল দিলাম। ডেসিমাল কি 1 2 3, এটা তো ডেসিমাল দিলামই, তাহলে এটা আমি হচ্ছে কি দিব, লোয়ার আলফা দিলাম, ঠিক আছে। এন্ড এইটাতে, এটাতে যে কি ছিল, ডট ডট ছিল তাই না। এইটাতে আমি আসি যদি লিস্ট স্টাইল টাইপ দেই, এখানে আমি হচ্ছে দিব ডিস্ক। দেখেন দুইটা কিন্তু দুই রকম এখন ফ্লেভার দেখা যাবে, এ বি সি হয়ে গেছে। এন্ড এটা ডিস্ক ছিল আসলে, এটা হচ্ছে স্কোয়ার দি, স্কোয়ার। দেখেন এইটা কিন্তু হয়ে গেল স্কোয়ার। আমি একটু ব্রাউজার বড় করে দিতেছি, এটা এ বি সি হয়েছে, এটা কি হয়েছে, এটা কিন্তু স্কোয়ার হয়ে গেছে। তো এটা স্টাইল টাইপ আর কি, মানে এটা টাইপ কেমন হবে লিস্টের টাইপটা, এই হচ্ছে মূলত আপনার আহ আরেকটা আদারে আছে, সেটা আপনাদের আমি দেখার জন্য অনুরোধ রইলো। আদার লিস্ট, আদার লিস্টে জাস্ট ডিসক্রিপশন লিস্ট, ঠিক আছে। এটা আপনি একটু দেখে নেবেন যে এটা কেন ডিসক্রিপশন লিস্ট, এখানে সুন্দর করে লেখা আছে। আপনি না বুঝলে তাও সমস্যা নাই, এখানে আপনি ঢুকে আপনি এটা থেকে দেখতে পারেন যে এটা আসলে কিসের জন্য ডিসক্রিপশন লিস্ট। দেখেন ডিসক্রিপশন লিস্ট এই জন্যই, কারণ এটা কফি, অ্যান্ড কফিটা কি বা কিরকম সেটা আর কি বোঝার জন্য এটাকে বলা হয় ডিসক্রিপশন লিস্ট, ঠিক আছে। এটা আপনি দেখে নেবেন, এটা আমি আর দেখালাম না। তো মূলত এই হচ্ছে আমাদের এইচটিএমএল লিস্টের কাজ শেষ। তো আমরা এটা ডান লিখে দিলাম, এখন চলেন দেখবো এইচটিএমএল ফর্ম কি। তাহলে এখন আমরা দেখবো চলেন যে এইচটিএমএল আই ফ্রেমটা কি। আসলে আই ফ্রেমটা কিছুই না, আই ফ্রেমটা হচ্ছে একদম ইমেজের মতো হুবহু, হুবহু সেম জিনিস। এটা আসলে এখানে দেখানো উচিত ছিল, আমি এখানে আবার দেখাচ্ছি যে আই ফ্রেম, আই ফ্রেমটা কি। আই ফ্রেম জাস্ট সেম, এখানে কি লিখবেন, আই ফ্রেম। আই ফ্রেম মানে এখানে যদি আপনি যান, আই ফ্রেম হচ্ছে আহ, 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 উম, এই দেখেন আই ফ্রেম, ঠিক আছে। আই ফ্রেমটা যদি আপনি একটু দেখেন, একদম একটা সিম্পল জিনিস, যে একটা ফ্রেমের ভিতরে আপনি যদি চান এরকম, পুরো W3 স্কুলের ওয়েবসাইটটা কিন্তু একটা ফ্রেমের ভিতরে ঢুকাই দিচ্ছে, সেটা কেমনে, এটা আপনি কিন্তু একটু দেখতে পারেন। দেখেন এই সিনট্যাক্সটা, আই ফ্রেম এই ট্যাগ, এর ভিতরে সোর্স ইউআরএল, তারপরে যে টাইটেল গুলো আপনি চাইলে দিবেন, না চাইলে না দিবেন। দেখছেন একদম সেম, ঠিক আছে। তো এটা আমরা কি করতে পারি, এটা আমি আই ফ্রেম লিখলাম, লেখার পরে ভিতরে কিছু লেখা নাই, অ্যাট্রিবিউট কি দিলাম, সোর্স। সোর্সের ভিতর কি দেবো, সোর্সের ভিতরে আমি সেই সময় কি দিছি, আপনার একটা লিঙ্কের ভিতর কি দিছিলাম, এইচটিএমএল এর যে ওয়েবসাইট সেটা দিছিলাম লিঙ্কের ভিতরে। তো সেটা আমি কপি করে সেই সোর্সের ভিতরে বসাই দিলাম। অ্যান্ড এইটার ভিতরে আমি চাইলে কিন্তু একটা উইথ সেট করে দিতে পারি। উইথ কত, উইথ দিলাম হচ্ছে 500। অ্যান্ড হাইট কত, হাইট একটা অ্যাট্রিবিউট, হাইট দিলাম হচ্ছে 300, ঠিক আছে মোটামুটি। আর কিচ্ছু করা লাগবে না, অটোমেটিক, ব্যাস ওকে। দেখেন আপনি যদি এখানে দেখি, দেখেন ইউটিউবের যে আই ফ্রেমটা, আসলে ইউটিউবের এটা সাপোর্ট করে না। তবে আমি চাইলে
আচ্ছা, আমি চাইলে তো এই পোর্টফোলিওর যে লিঙ্কটা এইটাই দিয়ে দিই। ঠিক আছে? দেখি কি করে। কাজটা করে কি এমন। দিয়ে দিলাম। ওকে? চলেন এখন দেখি। এখানে কি লোড করার কথা, আসলে লোড করবে কি করবে না। আ আসলে করতেছে না। কেন করতেছে না আসলে আমার জানা নাই। তবে আমি যদি আপনার এই YouTube এ আবার নিয়ে যাই, আসলে YouTube এর লিঙ্কটা কাজ কেন করল না? কাজ তো করার কথা ছিল। আচ্ছা, তাহলে আমি এই ফাইলটা ঢুকাই দিই, দেখি কাজ করে কিনা। সরি, কাজ না করারই কথা। আমার একটা মিস্টেক হইছে। দেখেন এখানে কিন্তু আ না, মিস্টেকও তো না, এটা তো ঠিকই তো আছে। ওকে, সমস্যা নাই। আমি আমার যে পোর্টফোলিও, আমার পোর্টফোলিওটা দেই, দেখি কি কাজ করে। তবুও কাজ করছে না যে। আচ্ছা, এই সিম্পল জিনিসটা তাহলে আমি আপনাকে এখানেই দেখাই দেই যে আসলে কেন আমার এখানে কাজ করতেছে না, আসলে আমি বুঝতে পারতেছি না। এখানে দেখেন, চলেন। এই দেখেন একটা, এখানে কিন্তু লোড হয়ে গেল, দেখছেন? একটা ওই এক কথায় একটা ফ্রেমের ভিতরে আপনার একটা ওয়েবসাইট হোক আর যাই হোক, একটা ম্যাপ, গুগল ম্যাপ হোক, আর এটা গুগল ম্যাপে বেশি কাজ হয়। গুগল ম্যাপ হোক আর যাই হোক, একটা নির্দিষ্ট ফ্রেমের ভিতরে একটা ওয়েবসাইট, ইউটিউবের ভিডিও এগুলো ঢোকানো যায়। আসলে আমি আপনার এখানে দেখাইতে পারতেছি না, আমার এখানে লোড হইতেছে না কেন, সঠিক আমরা বুঝতে পারতেছি না। ও, যাই হোক, এই হচ্ছে মূলত কাজ, আর কিচ্ছু না। এটাই সিনট্যাক্স, সিনট্যাক্স যেটা সেটাই। তো এখানে হচ্ছে একটা জাস্ট এই সোর্সের ভিতরে আপনি একটা ফাইল দিয়ে দিবেন, যে সেটা কোন ওয়েবসাইটের ফাইল সেটা কাজ করবে। ঠিক আছে? তো আমার এখানে আসলে কেন কাজ করতেছে না আমি আসলে বুঝতে পারতেছি না। সরি, আমি যদি পার্সেন্টও দেই, আসলে এটা মেটার না। তার জন্য আসলে এটা, আচ্ছা সমস্যা নাই, আপনারা তো বেসিক ধারণা পাইলেন। এটা আপনি দেখে নিন একটু, ঠিক আছে, কষ্ট করে। তো আইফ্রেম, এই হচ্ছে আইফ্রেম। চলেন আমরা আইফ্রেমের কাজটা শেষ। আইফ্রেমের কাজটা কিন্তু শেষ। এখন আমরা জাস্ট দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে HTML ফর্ম এন্ড HTML সিমেন্টিক ট্যাগ। ঠিক আছে? তো ফার্স্টে চলেন HTML ফর্ম দেখি। আর HTML ফর্ম দেখার জন্য আমরা আবার চলে আসলাম W3। তো মোটামুটি এই লাইনে আপনি যা যা আমি দেখালাম এগুলাই ব্যাস ওকে। আরেকটা জিনিস আপনাকে দেখা যায়, পেজ টাইটেল। এটা কি পেজ টাইটেল? হচ্ছে এই দেখেন যে ট্যাব বার না, এটা কিন্তু এটা লেখা দেখেন আমাদের ওয়েবসাইটে কি। আমি এখানে HTML ফার্স্ট ক্লাস কোথায় লিখছিলাম জানেন? এই যে আপনি যে ট্যাগ, পেজ টাইটেল, এই দেখেন টাইটেল লিখছিলাম না? এইখানে আপনি যা দিবেন ফার্স্ট ক্লাস, আপনার নাম যা দিবেন, এই হেডারের ভিতরে টাইটেল, এই টাইটেলের ভিতরে যা দিবেন সেটা আপনার এই বারে আসি ওপেন হবে। ঠিক আছে? আর এটা হচ্ছে মাথা। আর এই বডি, এই যে স্ক্রিন না, বডির ভিতরে যা যা লিখবেন এই স্ক্রিন থেকে এই স্ক্রিন পর্যন্ত, এক কথায় এই স্ক্রিন থেকে তলা পর্যন্ত যা আছে সব এই বডির ভিতরে লিখবেন, এখানে শো করবে। ঠিক আছে? তো এই হচ্ছে পেজ টাইটেলের ইয়া, এটা হচ্ছে। এখন চলেন আমরা HTML ফর্ম কি জিনিস সেটা একটু দেখে নিই। তো এখানে আমি হচ্ছে HTML ফর্ম লিখলাম। ওকে, এন্ড ফর্মের যে বেসিক যে স্ট্রাকচার সেটা কি, শুরুতে কি থাকবে? ফর্মই থাকবে। ব্যাস, ফর্ম দিলাম। এখন এর ভিতরে আপনি যদি, আমি আপনার এই ওয়েবসাইটটা দেখাই, এই দেখেন এই যে ফর্ম, নেম, ইমেল। ফর্ম কি জন্য কাজে লাগে? একটা ইউজারের ডাটা নেওয়ার জন্য, যে কি কি সে আমাকে করবে, বা আমাকে SMS করবে, আমাকে রিপোর্ট করবে। তো এটা কিসের মাধ্যমে করবে? সে একটা ফর্মের ভিতরে মাধ্যমে করবে। ঠিক আছে? তো নেম, ইওর ইমেল। আমি এটাই সিম্পলি আপনাকে একটা স্ট্রাকচার দেখাচ্ছি যে এটা আসলে কেমন। তো এখানে শুরুতে কি ছিল? একটা নাম ছিল, ইমেল ছিল, চলেন আমরা দেখি। তে এই যে ফর্মের ভিতর কি থাকবে? ইনপুট। ইনপুটের ভিতর কি দেবে? এগুলাকে প্রত্যেকটা, এটা কিন্তু এক একটা ইনপুট, একটা ইনপুট। ইনপুটের ভিতরে কি দেবে? ইউজার একটা নাম দিবে, ইনপুট। এটা একটা ইনপুট, এটা একটা ইনপুট, ইমেল দিবে। এরকম ইনপুট থাকে, তাই না? তো আমরা এখানে একটা ইনপুট নিলাম। ইনপুটের কিন্তু শর্টকাট নেই, ডাইরেক্ট ইনপুটই। ইনপুটে কিন্তু আবার ক্লোজিং ট্যাগ নেই, এটা জিনিস দেখছেন? ইমেজ ট্যাগের মতো একদম সিম্পল, একদম ইমেজ ট্যাগের মতো আর কি। তো ইনপুটের ভিতরে আপনার অ্যাট্রিবিউট থাকবে হচ্ছে টাইপ। এটা কি ধরনের টাইপ হবে, মানে এখানে ইউজারদের টাইপ করবে সেটা কি ধরনের টাইপ হবে। তাই আমি এখানে দিলাম হচ্ছে টেক্সট। ঠিক আছে? এখন এই যে এখানে লেখা আছে যে নেম, এটা নেম লেখা লাগবে, এটা ইউজার বুঝবে কেমনে? কিন্তু নেম কিন্তু চলে যাচ্ছে, কিন্তু আবার যখন ফেরত আসছে তখন নেম, কারণ ইউজারে বোঝাচ্ছে এখানে নেম লেখো।
তো এখানে এটা লেখার জন্য হচ্ছে প্লেস হোল্ডার নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেখানে জাস্ট নেম লিখে দিলাম। ঠিক আছে? তো এটা কিন্তু হয়ে গেল। এটা যদি আমি আপনাকে দেখাই, আমাদের এখানে কই গেল? আচ্ছা, আই ফ্রেমটা আমি একটু কমেন্ট করব। এই দেখেন নেম চলে আসলো। ঠিক আছে? তো এখানে আমি হচ্ছে যদি আই ফ্রেমটা কই, আই ফ্রেমটা আমি একটু কমেন্ট করে দিই, এটা অনেক জায়গা খাইতেছে। তো এ হচ্ছে ফর্ম গেল। ঠিক আছে? তো এরপরে আবার কি ছিল? এরপরে ছিল হচ্ছে আপনার টাইপ হচ্ছে ইমেল ছিল, তাই না? তাহলে টাইপ দিলাম ইমেল। প্লেস হোল্ডার কি দিলাম? যে তোমার একটা ইমেল দাও। ব্যাস। এখন আমি যদি দেখি, তাহলে এখানে কি আসলো? ইমেল এন্ড নেম। দেখেন সুন্দর ভাবে কিন্তু চলে আসলো। কিন্তু কথা হচ্ছে যেটা পাশাপাশি কেন? কারণ এটা হচ্ছে ইনলাইন। আপনাদের ইনলাইন আর ব্লক লাইন আমি ব্লক কিন্তু এলিমেন্ট বুঝাইছি যে ইনলাইন কোন এলিমেন্ট এন্ড ব্লক কোন কোন এলিমেন্ট। তো ইনপুটও কিন্তু একটা ইনলাইন এলিমেন্ট। এই জন্য পাশাপাশি বলছে, কিন্তু আপনি চাচ্ছেন নিচে নিচে আসবে। তো এটা করার জন্য এখানে আপনি ছোট্ট করে একটা ট্যাগ দিতে পারবেন। সেটা হচ্ছে ব্রেক। ব্রেক কিন্তু আমি আপনি দেখাইছিলাম শুরুতে। তো এটা যদি ব্রেক দিই, তার মানে কি এইটার পরে যাই থাকুক তুমি ব্রেক দিয়ে তারপরে চলে যাও। ঠিক আছে? তো এটা ব্রেক দিয়ে নিচে চলে যাবে, দেখছেন? ব্রেক দিয়ে কিন্তু নিচে চলে গেছে। তো এই হচ্ছে কথা। তো ব্রেক দিয়ে গেল, কিন্তু এখানে কিন্তু মাঝে কিন্তু সমস্যা হলো। ঠিক আছে? তাহলে চাইলে আপনি আরেকটা ব্রেক দিতে পারেন, তাহলে একটু মাঝে আরেকটা গ্যাপ পড়ে যাবে। ঠিক আছে? উম, এই দেখেন একটা কিন্তু গ্যাপ পড়ে গেছে। তো এই হচ্ছে কথা। তো HTML এ কি ফর্মে কিন্তু একদম বেসিক একটা নিয়ম, যেখানে আপনার ইনপুট লাগবেই। ঠিক আছে? ফর্মের ভিতরে জাস্ট ইনপুট। এখন কথা হইতেছে যে আমি যদি আপনারে এইখানে ফর্মের ভিতরে যাই, HTML ফর্ম কোথায় জানেন? একটু নিচে আসলে এই যে এখানে HTML ফর্ম একটা আলাদা ইয়া দিছে। তো এখানে গেলে আপনি ফর্মের যে বেসিক গুলা দেখতে পারবেন। এই দেখেন যে ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম এন্ড সাবমিট একটা বাটন, কিন্তু এই যে ফার্স্ট নেম উপরে ফার্স্ট নেম নিচে, এটা কিভাবে? আপনি চাইলে এটাও দেখতে পারেন, ফলো করতে পারেন। এবার আমারটাও ফলো করতে পারেন। এটা সিম্পল। জাস্ট এখানে একটা লেভেল নামে আরেকটা ট্যাগ আছে। ঠিক আছে? এই ট্যাগের ভিতরে জাস্ট কি দিবেন? ফার্স্ট নেম দিয়ে ব্যাস। কিন্তু এটা কিন্তু আবার ইনলাইন, এটা কিন্তু আবার পাশাপাশি চলে আসবে। যদি আপনার আমি দেখাই, দেখেন এটা কিন্তু পাশাপাশি চলে আসলো। কিন্তু এটা আপনি যদি নিচে করতে চান, তাহলে কি করবেন? জাস্ট এই ব্রেকটা দিয়ে দিবেন। জাস্ট ব্যাস হয়ে গেল, দেখছেন? এটা কিন্তু চলে আসলো। সেম ভাবে আপনি এটাও এই সেম কাজটাই জাস্ট কপি করে এটাতে বসাই দিলে কিন্তু কাজ হয়ে যাবে। কি এখানে কি থাকবে? ইমেল থাকবে। ব্যাস, আপনার কাজ কিন্তু এটা হয়ে গেল। দেখেন, তো এই হচ্ছে কথা। তাহলে আপনি এখানে কিন্তু দুইটা ট্যাগ দেখলেন, একটা হচ্ছে ফর্ম দেখলেন, একটা লেভেল দেখলেন, বিআর দেখলেন, ইনপুট দেখলেন। বেশ কয়টা ট্যাগ আপনি এখানে দেখতে পেলেন। এখন চলেন আমরা আরো বেশ কিছু নিয়ে আলাপ আলোচনা করি। সেটা হচ্ছে HTML এর যে অ্যাট্রিবিউট গুলা। অ্যাট্রিবিউট গুলো আসলে এই যে ফর্মের যে অ্যাট্রিবিউট, এটা আপনি দেখতে পারেন। এটা আসলে খুব লাগে না যে অ্যাকশনের কাজটা কি, যে আসলে এই ফর্মটা যখন আমি হিট করব, মানে সাবমিট করব, তখন কোন পেজে যাবে সেটা। তো এটা আপনাকে দেখার দরকার নাই। তারপরে হচ্ছে HTML এর যে ফর্ম যে এলিমেন্ট গুলো থাকে, যে কি কি এলিমেন্ট আছে, এই দেখেন আমি ইনপুট দেখাইছি, লেভেল দেখাইছি অলরেডি। আমি এখন যদি আপনাকে দেখাই সিলেক্টটা কি, আপনি চাইলে কিন্তু এগুলো সব এখানে আছে, একটু ধরে ধরে সবগুলো কষ্ট করে করে দেখবেন। আমি সবগুলো দেখাইতেছি না, আমি যেগুলা খুব কমন সেগুলো আপনার দেখাইতেছি। তো এখানে যদি আপনি দেখেন যে সিলেক্টটা কি আর টেক্সট এরিয়া, চলেন এখানে আমি যদি আপনাকে সিলেক্ট, শুরুতে করবেন কি সিলেক্ট। সিলেক্টটা কি জানেন? সিলেক্টটা কি জন্য কাজে লাগে? আমি আপনার সিলেক্টের অপশনে নিয়ে যাচ্ছি, দেখেন। এই দেখেন সিলেক্টের অপশনে, এই দেখেন এখানে কিন্তু অনেক ফর্মে আপনি দেখতে পারবেন এভাবে সিলেক্ট করা লাগবে। আপনি এখানে আপনি চুজ করেন কি গাড়ি নেবেন, আমি সাব গাড়ি নিলাম। আপনি চুজ করেন আপনি কি গাড়ি নেবেন, আপনি দিবেন, দেওয়ার পরে সাবমিট। তো এইটা কিন্তু অপশনের ভিতরে কিভাবে লিখতে হয় সেটা আমি আপনার স্ট্রাকচারটা দেখাচ্ছি, দেখেন চলেন। এখানে এই সিলেক্টের ভিতরে আপনি যদি আপনি হচ্ছে দিবেন অপশন নামে একটা, অপশন নামে একটা ফিল্ড দিবেন। ঠিক আছে? তো এখানে আপনি ভ্যালু দিন হচ্ছে অডি গাড়ি দিলাম, অডি গাড়ি। কিন্তু এই অডি যে আপনি দিলেন, এটার ভ্যালু আবার হওয়া লাগবে অডি, নতুবা কিন্তু কাজ করবে না। আপনি যদি এখানে দেখেন, ভালো করে দেখেন, ভ্যালু কিন্তু ভলভো আছে, এটাও কিন্তু ভলভোই আছে। কারণ এখানে আপনি যেটাই সিলেক্ট করেন এটা হচ্ছে এই নাম আসতেছে, কিন্তু ভ্যালু হিসেবে কিন্তু আপনার এই ভলভো যাওয়া লাগবে, নতুবা কাজ করবে না। ঠিক আছে? তো এই হচ্ছে কথা। আমি সিম্পল জিনিসটা এখন আপনার কপি করে দেখাইতেছি, কারণ এখানে আমি অলরেডি কিন্তু আপনার সিনট্যাক্সটা সেম, একদম সব সিমিলার, আর কিচ্ছু নাই। ব্যাস ওকে। এখন যদি আমি আমার ওয়েবসাইটে যদি যাই, এখানে দেখেন সিলেক্ট নামে চলে আসলো, দেখছেন? তো সেখানে সিলেক্ট দেবো, সেম কাহিনী কাজ করবে। তো এই হচ্ছে সিলেক্টেড কাজ। এখন টেক্সট এরিয়া কি? টেক্সট এরিয়াও সিম্পল, একদম ইনপুট এরিয়ার মতো। জাস্ট টেক্সট এরিয়া যদি লেখেন,
তাহলে আপনার ট্যাগ চলে আসবে। তো এখানে কিচ্ছু না, এখানে অ্যাট্রিবিউট থাকবে কি, এখানে টাইপ টাইপ থাকবে, এখানে একটা টাইপ থাকবে অ্যাট্রিবিউট, ঠিক আছে? যদি আমি টাইপ লিখি, এখানে টাইপ থাকবে টেক্সট, তারপরে এখানে প্লেস হোল্ডার থাকবে হচ্ছে মেসেজ। এটা কি জানেন, এই টেক্সট এরিয়াটা কি জন্য কাজে লাগে? আপনি পোর্টফোলিওতে এই দেখেন মেসেজ, এটা হচ্ছে টেক্সট এরিয়া, এটা কাজে লাগে, খুব কাজের। তো এই হলো টেক্সট এরিয়া। আপনি যদি এখন আমি যাই আমাদের এই ইয়েতে, এখানে কিন্তু বড় করে যে একটা টেক্সট এরিয়া চলে আসলো, এটা কিন্তু চাইলে ছোট বড় করা যায়, দেখছেন? এটা চাইলে আসলে ছোট বড় করা যায়। আসলে নিচে যা হওয়ার কারণে একটু প্রবলেম হইতেছে, তবে সমস্যা নাই, আপনি দেখতে থাকুন। টেক্সট এরিয়া কিন্তু ছোট বড় করা যায়, এটা অনেক সাইড আপনি দেখতে পারবেন, দেখেন অনেক বড় করা আছে, কিন্তু এটা নাও করে দেওয়া যায়, সেটা একটা সিএসএস এর ক্লাসের মাধ্যমে। তো সেটা আমরা এখন দেখবো না। আপনি দেখে রাখেন যে টেক্সট এরিয়া কি জন্য কাজে লাগে। টেক্সট এরিয়া হচ্ছে আপনার একটা মেসেজ বক্সের জন্য কাজে লাগে। তো এই হচ্ছে মূলত কাজ। আর যদি আমি আপনার একটা দেখাই ফিল্ড লিস্ট, সেটা কি কাজে দেয়? ফিল্ড লিস্ট এন্ড লিজেন, এটা হচ্ছে আপনি ফর্মের পরে জাস্ট ফিল্ড লিস্ট লিখলে পারে মোটামুটি চলে আসবে। এন্ড এর ভিতরে যদি আপনি একটা লিজেন্ড দেন, এই লিজেন্ডের ভিতরে কি দেব? জাস্ট ফর্ম লিখে দিলাম, ফর্ম লিস্ট, ঠিক আছে? এন্ড এইটা হচ্ছে কাজ করবে লেবেলের মতো। এই যে লেবেল দিলাম না, এই লেবেলের মতো কাজ করবে। এখন আমি এই যে এগুলা নিলাম না, এইগুলা দেবো হচ্ছে আমি এই লিজেন্ডের পরে, মানে ফিল্ড লিস্টের ভিতরে দিব, ঠিক আছে? ফিল্ড লিস্টের ভিতরে যদি দেই, তাহলে ফর্মের পরে কি থাকতেছে? ফিল্ড লিস্ট থাকতেছে, তারপরে একটা লিজেন্ড থাকতেছে যেটা এই লেবেলের মতো কাজ করবে। চলেন দেখি, না দেখলে আপনি বুঝতে পারবেন না। দেখছেন এটা কি সুন্দর হলো এখন, ফর্ম লিস্ট। ফিল্ড লিস্টের কারণে আপনি চার সাইডে বর্ডার পড়ে গেল, এন্ড এইখানে হচ্ছে লিজেন্ড দিয়ে যে নামটা দিছিলাম সেই নামটা এখানে চলে আসলো। আর এগুলো তো আপনি বুঝতে পারছেন যে এগুলা কিসের জন্য এই নামগুলো আসতেছে। তো সহজ সিম্পল যদি কথা বলি, যে আমি এটা যদি কেটে দিই, এগুলা কমেন্ট করে দিই, তাহলে এ হচ্ছে আপনার ফিল্ড লিস্ট এন্ড লিজেন্ডের কাজ। এন্ড এর ভিতরে যেটা দিব সেটা হচ্ছে ডিজাইনের ভিতরে পড়বে। আর তো এই হচ্ছে মোটামুটি ফর্মের কাজ। ফর্মের বহুত কিছু আছে, আসলে বহুত মানে বহুত কিছুই আছে, কারণ ফর্মেস্টের জন্য আলাদা একটা ইউজ দিয়েছে, দেখছেন তো? তো এখানে সবগুলো আপনি দেখে দেখে একটু দয়া করে আপনি একটু দেখবেন যে এই অন্তত এলিমেন্ট গুলা দেখবেন, প্রত্যেকটা এলিমেন্টের কাজ কি। তারপরে যদি আপনি ইনপুটের টাইপ দেখেন, যে টাইপ গুলা দেখেন, যে আমি কি দিছি, বাটন দেই নাই, আমি জাস্ট কিছু দিছি হচ্ছে যে ইনপুট টেক্সট দিছি, এই যে টেক্সট দিছি, এন্ড সাথে দিলাম হচ্ছে আপনার কি, ইমেল দিছি। কিন্তু এখানে কিন্তু টাইপের অনেক কিছু করা যায়। আমি যদি আপনার একটা টাইপের ভিতরে সবকিছু করে দেখাই, এখানে আহ, আচ্ছা টেক্সট এরিয়াটা আমি হচ্ছে কমেন্ট করে দিতেছি, এর নিচে আমি হচ্ছে আপনার কিছু কাজ করে দেখাই। সেটা হলো যে একটা ইনপুট দিলাম, ইনপুটের টাইপ দিলাম হচ্ছে রেডিও, রেডিও, ঠিক আছে? এই টাইপটা কি কিরকম হবে চলেন দেখি। এই দেখেন, বুঝছেন? তো এই রেডিও যদি আমি 3টা কপি করি, এটা কি হবে? দেখেন 3টা এই সিলেক্ট করা কিন্তু অপশন আসতেছে। এটা কিন্তু সিএসএস এ আরো সুন্দর করে করা যায়। আর একটা একটা করে আপনার হচ্ছে সিলেক্ট করা যাবে, সেটার অপশনও আছে। সেটা খুবই সিম্পল ভাবে করা যায়। সেটা নিয়ে আজকে কথা বলবো না, সেটা নিয়ে পরে কথা বলবো। কিন্তু এই যে টাইপ গুলা, এই টাইপ গুলা দেখেন, যে এখানে কিন্তু টেক্সট দিছিলাম, কিন্তু এখানে জাস্ট কি দিলাম, যে রেডিও দেওয়ার কারণে কিন্তু এই ইনপুট এরকম আসলো না। ইনপুট ট্যাগের ভিতরে টাইপ দেওয়ার কারণে কিন্তু এই টাইপটাই, এটা কোন ধরনের ইনপুট হবে, কি রকম টাইপ হবে সেটা খালি জাস্ট বলে দিবেন। আপনি চাইলে এখানে জাস্ট চেক বক্স দিতে পারেন। চেক বক্স দিলে কিরকম হবে? এ দেখেন বক্সের ভিতরে হয়ে গেল। এরকম কিন্তু ফর্মের অসংখ্য সাইডে কিন্তু আপনি ফর্মে দেখতে পারবেন এগুলা। তারপরে আপনি যদি এখানে চান আরেকটা জিনিস, সেটা হলো যে এখানে আপনি হচ্ছে ডেট দিলেন, ডেট টাইপ, ঠিক আছে? ডেট টাইপ দিলে দেখেন ক্যালেন্ডার চলে আসলো, ঠিক আছে? এখানে কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, এখানে কিন্তু আপনি তারিখ মারিখ সব ডেট দিতে পারবেন। এগুলা লাগে কখন? লাগে যখন আপনার এই ডেট নিয়ে কাজ করা লাগে। তো মোটামুটি এখানে যদি আমি আরেকটা ইনপুট নেই, সেই ইনপুটের টাইপ যদি দেই হচ্ছে আপনার ফাইল, দেখেন ফাইল দিলে কি হয়? ফাইল দিলে এটা চুজ ফাইল, চুজ ফাইলে যদি ক্লিক দিই, দেখেন আমার কিন্তু ডেস্কটপ সব ফাইল টাইল সব দেখাচ্ছে। তো এই আসলে দারুণ দারুণ জিনিস আছে, যেগুলো আপনি আসলে কল্পনা, মানে আপনার ড্রিম নিয়ে তো আসছেন সেখানে। দেখেন এখানে টাইপ কিন্তু ইমেজ দিতে পারেন, মান দিতে পারেন, নাম্বার দিতে পারেন, পাসওয়ার্ড দিতে পারেন। এখানে যদি আমি আরেকটা ইনপুট নিই, পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড কিন্তু খুব কার্যকরী জিনিস, এটা লাগেই। পাসওয়ার্ড যদি দেই, তাহলে কি হবে? এখানে কিন্তু দেখেন যে আহ, এখানে একটা ফিল চলে আসছে, যেখানে আমি লিখবো কিন্তু কিছু দেখা যাবে না, এটা হচ্ছে পাসওয়ার্ডের, দেখছেন? এই হচ্ছে মূলত কথা। তো মোটামুটি ফর্মের
আপনি যদি একটু বিস্তারিত দেখতে চান তাহলে এগুলো সব ঘরে ধরে একটু দেখবেন দয়া করে, যে রেঞ্জ আর সবগুলো দেখাইতে গেলে আসলে সময় চলে যাবে। সার্চ এগুলা। ইনপুটের অ্যাট্রিবিউট গুলা কি? অ্যাট্রিবিউট আমি দেখাই দিলাম। এই যে টাইপ একটা অ্যাট্রিবিউট। ঠিক আছে? এই যে প্লেস হোল্ডার একটা অ্যাট্রিবিউট। এরপরে আপনি হচ্ছে আরো অনেক কিছু আছে। এবার পাসওয়ার্ডের ভিতরে যদি আমি দিই যে পাসওয়ার্ড কি হবে ম্যাক্স লেন্থ, সর্বোচ্চ পাসওয়ার্ড হবে ৬টা না ৫টা দিলাম। ডিসকর্ডটা আসলে কেটে দেই, ডিস্টার্ব করতেছে। যদি ৬টা দেই, এখানে পাসওয়ার্ড দেখেন ১, ২, ৩, ৪ এর ভিতরে আমি কিন্তু কিবোর্ড চাপতেছি কিন্তু এখানে কিন্তু ৬টার বেশি আসতেছে না। ঠিক আছে? তো এরকম কিন্তু অসংখ্য আপনার হচ্ছে আ আ কি বলে? অসংখ্য অ্যাট্রিবিউট আছে যেগুলো আপনি কিন্তু ধরে, ধরে দেখতে পারেন। কি সিম্পলি এখানে আপনার আসতে পারে বহুত কয়টা অ্যাট্রিবিউট আছে। রিড অনলি, তারপর ডিসেবল। রিড অনলি মানে কি? আমি যদি এখানে আপনার এখানে আসি, এখানে যদি আমি এই অ্যাট্রিবিউট এর ভিতরে যদি জাস্ট একটা রিড অনলি দিয়ে দেই অ্যান্ড এটার ভিতরে যদি আমি ডিসেবল দিয়ে দেই, এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট। ঠিক আছে? ডিসেবল, ব্যাস। তাহলে কি হবে আপনি একটু যদি দেখেন ভাই। এখানে আপনি কিছু টাইপ করতে পারবেন। আমি কিন্তু টাইপ করতেছি। টাইপ করতে পারবেন না। কেন? কারণ এটা দিছি রিড অনলি মানে শুধু আপনি পড়তে পারবেন। অ্যান্ড এটা কিন্তু আপনি কার্সর দেখেন ধরতেই পারবেন না। কারণ এটা ডিসেবল হয়ে গেছে। দেখছেন? এখন আমি যদি এগুলা ডিসেবল কেটে দেই তাহলে কিন্তু রিড অনলি যদি কেটে দেই সব আগের মতো হয়ে যাবে। তো অ্যাট্রিবিউট কিন্তু অতিরিক্ত তথ্য শেয়ার করার জন্যই কাজ করে। যেটা আমি আপনাদের আগে বলেছি। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি ফর্মের যাবতীয় টাইপ মাইপ নিয়ে অনেক কথা বললাম। এগুলো সবই সুন্দরভাবে সাজানো হবে সিএসএস এ ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই। তো মোটামুটি HTML এর যে অ্যাট্রিবিউট গুলা এগুলো একটু সবকিছু ধরে, ধরে দেখেন এখানে। আর আমি আপনার বেসিক সবকিছু দেখাই দিলাম মোটামুটি যা, যা লাগে। তো চলেন এখন আমরা দেখব হচ্ছে যে মোটামুটি HTML ফর্ম তো চলে গেল। এখন আমরা দেখব হচ্ছে HTML এর সিমেন্টিক ট্যাগ। সিমেন্টিক ট্যাগ এর জন্য আসলে আমি আলাদা একটা ফাইল খুলব। তো চলেন দেখি সিমেন্টিক ট্যাগ কি? সাবমিট হয়ে গেল। তো এখানে চলেন আমি একটা নতুন আরেকটা ফাইল খুলবো, সেটা হচ্ছে সিমেন্টিক ট্যাগ নাম দিয়ে দেন HTML। ওকে। এখানে সহজভাবে আপনাকে আমি একটা কয়েকটা মানে শর্টকাট কোনো রাস্তা দেখাবো। শিফট চেপে এখানে বেসিক স্ট্রাকচার কিন্তু লেখা লাগতো আমাদের। ঠিক আছে? শিফট চেপে জাস্ট একটা ওয়ান যে আছে সেটা এখানে করবেন। এক কথায় এটা এক্সক্লেমেটর সাইন এক কথায়। ঠিক আছে? তো শিফট চেপে ওয়ান ক্লিক দিলে পরে এটা আসবে। এটাতে আসলে এন্টারটা চাপ দিবেন। দেখবেন যে আপনার বয়লার প্লেট বলতে যে বেসিক স্ট্রাকচারটা সেটা কিন্তু চালু হয়ে গেল। তো এখানে আমি দিলাম হচ্ছে সিমেন্টিক ট্যাগ। এই যে সিমেন্টিক ট্যাগ টাইটেলটা কোথায় যাবে সেটা বুঝতে পারতেছেন কোথায় যাবে। কিন্তু এখানে কিন্তু সরি এখানে কিন্তু হেড, আমি কিন্তু আসলে এখানে হেডার দিছিলাম। আসলে বড্ড একটা বড় ভুল করে ফেলছি এখানে। আসলে এখানে হেডই হবে। ঠিক আছে? আমি আসলে খুব বড় একটা ভুল করে ফেলছি। সরি। আসলে হেডারটা আসলে সিমেন্টিক ট্যাগে কিন্তু আমি এখানে আসলে হেডার দিয়ে ফেলছি। তো যাই হোক এটা হয়তো ভুল মিস্টেক। আপনারা একটু ভালো করে ইয়া নেবেন। ঠিক আছে? আসলে ভুল হয়ে গেছে আমার। সরি ফর দ্যাট। তো এখানে যদি আমি হেড লিখি, হেডের ভিতরে কি দেখেন, হেডার লেখার পরে কিন্তু HTML কাজ করছে ব্রাউজারে। তো এই একটা অসুবিধা যে ব্রাউজারে আপনি যাই দেন ভুল দেন সেটা কাজ করবে, কিন্তু ম্যানুয়ালি যদি আপনি দেখেন তাহলে খুব ভালো হয়, যদি আপনার হচ্ছে প্রবলেম না হয়। যাই হোক তাহলে এখানে হচ্ছে হেডের ভিতরে এখানে দুইটা জিনিস আপনি দেখতেছেন এক্সট্রা, এন্ড HTML এর ভিতরে আপনি দেখতেছেন যে ল্যাঙ্গুয়েজ একটা অ্যাট্রিবিউট, যেখানে আমি এটা কিন্তু অ্যাট্রিবিউট আমি দেই নাই। ঠিক আছে? তো এই এই যে ২ টা জিনিস নিয়ে আমি এখন আপনি একটু হালকা ধারণা দিয়ে দেই। কি জিনিস? আচ্ছা ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এখানে শর্টকাট এটার নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা কি হবে? ইংলিশ হবে। এখানে আপনি বিএন দিতে পারেন, ফরসেস দিতে পারেন, উর্দু, ইংলিশ সবই দিতে পারেন। তো এখানে ইংলিশই থাকবে কারণ পরে ইন্টারন্যাশনাল ভাষা, মাতৃভাষার পরে এখন ইন্টারন্যাশনাল ভাষা হয়ে গেছে ইংলিশ। সো এখানে আপনি ইংলিশই দিবেন। আর ব্রাউজার ইংলিশই ভালো চিনে। আচ্ছা। তো এখানে আপনি মেটা চার্টসেটটা কি? মেটা চার্টসেট হচ্ছে ইউটিএফ। চার্টসেট বলতে কি? এখানে হচ্ছে ক্যারেক্টার সেট বোঝাচ্ছে। দেখেন এখানে আপনি হোভার করলে অনেক কিছু দেখতে পারবেন। তো ক্যারেক্টার সেটটাই মেটা চার্টসেট ইউটিএফ এটা দেওয়ার কারণ হচ্ছে বিভিন্ন ধরনের ক্যারেক্টার সেট ব্রাউজারে আপনার শো করা লাগতে পারে। তো সেখানে যদি ইউটিএফ দেন তাহলে বিশ্বের যেকোনো ধরনের ক্যারেক্টার সেট ব্রাউজার সাপোর্ট করবে। সো এজন্য এটা ইউটিএফ দেওয়া হয়। অ্যান্ড মেটাটেক ভিউপোর্ট অ্যান্ড এই যে আপনার ইনিশিয়ালি এটা আপনি হাতে লিখতে পারেন, কিংবা আপনি যে আমি শর্টকাট রাস্তা দেখালাম বেসিক বয়লার প্লেট সেটা নিয়ে আসবেন এইভাবে। তো এখানে এগুলো আসলে অটোমেটিক থাকবে। তারপর আপনাকে ধারণা দেই যে মেটার এই ট্যাগের নাম হচ্ছে, এটা হচ্ছে আপনার ডিভাইসটা হচ্ছে রেসপন্সিভ করে। রেসপন্সিভ বলতে কি? আমি তো আছি ডেস্কটপে, তাই না? ডেস্কটপের ব্রাউজারে কিন্তু যখন আমি ওয়েবসাইটটা রানিং করব তখন কি থাকবে? তখন আমার এটা ফুল থাকবে। ব্রাউজারে দেখাবে। কিন্তু আপনি যখন মোবাইলে যখন এই সেম ওয়েবসাইটটা দেখবেন তখন কিন্তু এত বড় আপনার স্ক্রিন নাই। তো আপনার স্ক্রিন তো ছোট। তো তখন কিন্তু আপনার এই স্ক্রিন অনুসারে আপনার উইডথটা ফুল থাকা লাগবে, তাই না? তো এই ফুল থাকার জন্যই এক কথায় ডিভাইস অনুযায়ী
এই ওয়েবসাইটটা প্রদর্শন করবে। এটাই হচ্ছে এটার কাজ। ঠিক আছে? একদম ১০০% কারেক্টলি সুন্দরভাবে দেখাবে আরকি। এটা যদি না দেন তাহলে এই কাজটা করবে না। তো এটা হচ্ছে রেসপন্সিভ এর সাথে। আর মেটা ট্যাগ এর ভিতরে আরো অনেক থাকতে পারে এসইও করার জন্য। ঠিক আছে? তো মোটামুটি এসইও করার জন্য মেটা ট্যাগ আরো বহুত এখানে থাকে। তো জাস্ট খালি এভাবে মেটা খালি এড করলে মোটামুটি এখানে ভিতরে আপনার অনেক কিছু করা লাগে। তো এই মেটা ট্যাগটা হচ্ছে একটা সেলফ ভয়েডিং এলিমেন্ট। তো মোটামুটি এই হচ্ছে কথা। তো আমি এখানে ভুল একটা করছিলাম। যাই হোক সরি। এখানে আসলে হেড হবে আমি ওটা দিছিলাম। তো মোটামুটি হচ্ছে সিমেট্রিক ট্যাগ এখন শুরু করব আমি। তো এই বডির ভিতরে হচ্ছে আপনি সিমেট্রিক ট্যাগটা কি আগে এটা আপনাকে বুঝতে হবে। তো এটা আপনাকে যদি বুঝাই তাহলে হচ্ছে পোর্টফোলিওতে যাই। এখানে বিভিন্ন অংশ আছে। এটা একটা অংশ, তাই না? উপরে। তারপর এই ২ টা একটা অংশ। এরপরে অ্যাবাউট মি এটা একটা অংশ। এবার হোয়াট আই ডু এটা কিন্তু একটা সেকশন। এরকম কিন্তু সেকশন বিভিন্ন অংশে বিভক্ত, তাই না? তো এইটা কিন্তু আমাদের বোঝানো লাগবে সেমেটিক ট্যাগ অনুযায়ী। এটা সেমেটিক ট্যাগ কিন্তু আপডেট ভার্সন HTML এর। তো এইখানে কিন্তু যে HTML যে সেমেটিক ট্যাগ এটা হচ্ছে আপনার বিভিন্ন অংশে বিভক্ত করে একটা ওয়েব পেজকে বিভিন্ন অংশে সুন্দর করে প্রদর্শন করার জন্য আরকি। সেটা কিভাবে এই দেখেন। আমি যদি হেডারে এটা লিখি এটা কিন্তু একটা ন্যাপবার। এক কথায় এটা কিন্তু একটা হেডার একটা ওয়েবসাইটের, তাই না? তো একটা হেডার ট্যাগের ভিতর আমরা একটা হেডার ট্যাগ নিব এখন। হেডার ট্যাগ। এই হেডার ট্যাগটা আমি আসলে এখানে ভুল করে লিখছি। তাহলে হেডার ট্যাগ। এর ভিতর কি ছিল? একটা হেড এটা কিন্তু হেড। হেডের ভিতর কি আছে? একটা ন্যাভ বার আছে। তো চলেন আমরা একটা কি দেব? ন্যাভ বার। ব্যাস ন্যাভ। এইচটিএমএল এই হচ্ছে ন্যাভ গেল। এর ভিতর কি দিলাম আমি? আচ্ছা জাস্ট একটা লিখে আসি হচ্ছে পি ট্যাগ দিয়ে ন্যাভ বার। ওকে। তাহলে হেডার গেল। এর ভিতরে হেডারের ভিতরে কিন্তু চাইলে আপনি একটা ব্যানারও দিয়ে আসতে পারেন। সেই ব্যানারটা কি? এই যে ব্যানার। তো আমি আপাতত দিচ্ছি না। তবে হেডারের ভিতরে যা প্রয়োজন আপনি তাই দিবেন। ওকে, তাহলে হেডার গেল। এরপরে হচ্ছে আপনি একটা মেইন নামে একটা ট্যাগ আছে। তো মেইন ট্যাগটা কি? মেইন ট্যাগটা হচ্ছে এই যে হেডারের পরে যা থাকবে এটা হচ্ছে মেইন। হেডারের পরে ফুটারের আগে। ফুটারটা কি? এই যে এটা একটা ফুটার। এই ফুটারের আগে মানে এই যে সিভি থেকে এই যে হেডারের আগ পর্যন্ত এটা হচ্ছে মেইন। এক কথায় আপনি ধরতে পারেন এইচটিএমএল এর পরে যে হেড থাকে, দেন হেডের পরে বডি থাকে। বডিটা কি? মেইন। তো এখানে হচ্ছে বডির ভিতরে আবার এই সিমেন্টিক ট্যাগের একটা বিভিন্ন অংশে আমরা বিভক্ত করতেছি। তো মেইন একটা অংশ এরপর থাকবে হচ্ছে ফুটার। ফুটার একটা অংশ। তো বিভিন্ন অংশে কিন্তু বিভক্ত হয়ে গেল। এই মেইন এর ভিতরে আমি আবার বিভিন্ন সেকশন দিতে পারি। সেকশন লিখলে পারে এ হয়ে গেল। সেকশনের পরে আমি আবার চাইলে একটা আর্টিকেলও লিখতে পারি। মানে আমার আর্টিকেল দরকার। ঠিক আছে? আমি একটা আর্টিকেল দিলাম। আর্টিকেল কিন্তু একটা প্যারাগ্রাফ যে যদি দিয়ে আসি যে জাস্ট আর্টিকেল। ঠিক আছে? বানান লিখতে হয় কেন? এন্ড এই সেকশনের ভিতর দিলাম কি? অ্যাবাউট। ঠিক আছে? তো এইরকম সেকশন কিন্তু অনেক থাকতে পারে। ঠিক আছে? এর ভিতর দিয়ে আসলাম হচ্ছে হোয়াট আই ডু। হোয়াট আই ডু। আই ডু অ্যান্ড HTML ভিডিও মেকিং। সো এই হচ্ছে কথা। এই যে বিভিন্ন অংশে কিন্তু বিভক্ত হইলো। কিন্তু এখানে কিন্তু আপনি সুন্দরভাবে একটা ফরম্যাটে কিন্তু দেখতে পাচ্ছেন। খুব বেশি না দেখেন। সুন্দর একটা ফরম্যাটে। আপনি কিন্তু এখানে কমেন্ট করতে পারতেন যে এটা হচ্ছে মেইন এটা হলো হচ্ছে আপনার ফুটার এটা হতো হেডার। এবার কিন্তু আপনি লিখে দিলে একটা ডেভেলপারও আসে খুব সুন্দরভাবে দেখতে পাবে। এবার আপনিও কিন্তু ব্রাউজার কিন্তু সুন্দরভাবে এসইও করতে পারবেন। এটা কিন্তু সেমান্টিক ট্যাগ এসইও করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসইও কি জিনিস সেটা সামনে বুঝতে পারবেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে? সেমেন্টিক ট্যাগের হচ্ছে আমরা আরেকটু বৈশিষ্ট্য দেখে আসি। আপনি হচ্ছে HTML W3 তে আসলে আপনি হচ্ছে HTML সেমেন্টিক ট্যাগের এখানে আপনি সিলেক্ট করলে পরে এখানে আপনি একটা ফটো দেখতে পারবেন। এখানে আরো সুন্দরভাবে কিন্তু একদম ক্লিয়ারলি বোঝানো কি হেডার, ন্যাভ, সেকশন, আর্টিকেল, ফুটার এসআই। এখানে কিন্তু টোটাল আপনার হচ্ছে সেমেন্টিক যে ট্যাগগুলো আছে সেগুলো রয়েছে। আর এখানে ছবির মাধ্যমে বোঝাচ্ছে যে এখানে হেডার উপরে, তারপরে সেকশন, আর্টিকেল, সাইট, ফুটার এগুলো সুন্দরভাবে একটা আপনার প্রয়োজন অনুসারে আপনি সাজাইতে পারেন। বা এটা কিন্তু ব্রাউজারে খুব এসইও করতে খুবই সাহায্য করে। একটা ডেভেলপার বর্তমানে এক কথায় যদি আপনি 10টা যদি ওয়েবসাইট দেখেন 10টাতে এই সেমেন্টিকটা ইউজ করা হয় এবং এটা কোম্পানিও মানে রিকোয়ার্ড করে। এটা করাই লাগবে এখন বর্তমান। সো এটা আপনি করতে পারেন। সর্বশেষ যদি আমি আপনারে বলি সবকিছু তো মোটামুটি আজকে শেষ। HTML এর এই হলো বেসিক সবকিছু। এখানে মোটামুটি সব শেষ, আমার দেখানো শেষ। এগুলা জানলে আপনি HTML নিয়ে কাজ করতে পারেন। আর আমরা অবশ্যই আপনার আশায় আছি যে আপনি
কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই বলবেন যে আপনি কতদূর কি শিখলেন, অ্যান্ড আমরা সিএসএস এর ভিডিও অবশ্যই রিলিজ করবো। আপনাদের কমেন্টের আশায় রইলাম, অ্যান্ড সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট, লাইক সবকিছু করবেন ইনশাল্লাহ। অ্যান্ড সর্বশেষ যদি আরেকটা জিনিস বলি, সেটা হলো যে আমাদের অন্যরকম প্রোগ্রামিং যে গ্রুপে যে কমিউনিটি আছে, এখানে আপনি যাবতীয় যেগুলো বুঝবেন না সেগুলো অবশ্যই পোস্ট করবেন, অ্যান্ড এটাতে জয়েন হবেন, অ্যান্ড আমাদের ইনবক্সও করতে পারেন। অবশ্যই যথাযথ সাহায্য করা হবে ইনশাল্লাহ। তো আশা করি সবাই ভালো থাকবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।